শোনা যাচ্ছে। বলছি তুমি কি ক্লাসটা রেকর্ড করতে পারবে দাদা? হ্যাঁ হ্যাঁ করছি। মানে আজকের ক্লাসটা রেকর্ড করতে পারবে তাহলে খুব ভালো। আমি করে নিচ্ছি, রেকর্ড করে নিচ্ছি। ঠিক আছে। তো this is going to be our first class in statistical economics, where we are going to learn different things. বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল ইকোনমিক্সের এই যে টপিকগুলো মেনলি কিন্তু স্ট্যাট রিলেটেড, অ্যান্ড স্ট্যাট রিলেটেড বলতে গেলে ইকোনমিক্সের সাথে কানেকশান ডাইরেক্টলি কিন্তু ইন্টারপ্রেট করা যাবে না। আমরা ইকোনমিক থিওরি যেগুলো আছে বা ইকোনমিক ফেনোমেনা যেগুলো থাকে সেগুলোকে চেষ্টা করি যে সেগুলো কিভাবে এক্সপ্লেইনড হবে উইথ দ্য হেল্প অফ স্ট্যাটিস্টিক্যাল টুলস। মানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুল যেরকম রিগ্রেশন, তারপরে প্রবাবিলিটি থিওরি, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো থেকে আমরা আমাদের ইকোনমিক থিওরিগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করতে পারি। কিন্তু দিস ইজ বেসিক্যালি ইকোনমিক্স টেকিং দ্য হেল্প অফ স্ট্যাটিস্টিক্স, মানে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্সের হেল্প নিচ্ছে টু গেট আ বেটার রেজাল্ট অর গেট বেটার ইন্টারপ্রিটেশন অফ দি থিওরিজ or the estimations that we are providing. So ইকোনমিক থিওরিগুলো যেমন ধরো যে কোনো টাইপের থিওরি বা কোনো মডেল সেট আপ করছি আমরা, যখন সেই মডেলটা থেকে আমরা রিগ্রেশন করবো, আর স্কোয়ার করবো, অল অফ দিস থিংস আর পার্ট অফ স্ট্যাটিস্টিক্স। তারপরে ধরো একটা মডেল আমরা সিলেক্ট করলাম, মডেলটা সিলেক্ট করে সেই মডেলটা থেকে আমরা যখন হাইপোথিসিস টেস্টিং করব, সেই মডেলটা কতটা অ্যাকুরেট বা সেই মডেলটার স্লোপ কোএফিশিয়েন্ট বিটাগুলো কতটা অ্যাকুরেট বা আলফাগুলো কতটা অ্যাকুরেট, সেই মডেলটার কতটা কারেক্টলি স্পেসিফাইড, কতটা ইনকারেক্টলি স্পেসিফাইড, সেগুলো বের করতে গেলে আমরা স্ট্যাটিস্টিক্যাল ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্সের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর হেল্প নেব। এবার এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে ফার্স্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান অ্যান্ড ওভারভিউ। ইন্ট্রোডাকশান অ্যান্ড ওভারভিউ আছে হচ্ছে ডিস্টিংশন অফ বিটুইন পপুলেশন অ্যান্ড স্যাম্পেলস, তারপরে রিপ্রেজেন্টেশন অফ ডেটা, যেখানে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটার যে মেথডগুলো, যেগুলো হচ্ছে লাইন ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, পাই চার্ট অ্যান্ড অবভিয়াসলি হিস্টোগ্রামটাও এর মধ্যে থাকে। অ্যান্ড টেবুলার মেথড, মানে টেবিল দিয়ে কীভাবে ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে হয় সেটাও দেখবো। আর লাস্টে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই তিনটে জিনিস এখানে দেখতে হবে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলি তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেজার্স অফ ডিসপারশন, এই দুটো জিনিস পড়বো। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড অ্যান্ড দেয়ার প্রপার্টিস, কোয়ার্টাইলস, ডিসাইলস, পার্সেন্টাইলস, এই জিনিসগুলো রয়েছে। অ্যান্ড ডিসপারশনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, আগেও আমরা এগুলো অল্প একটু পড়েছি। কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, লরেঞ্জ কার্ভ অ্যান্ড গিনি কোএফিশিয়েন্ট। লরেঞ্জ কার্ভ অ্যান্ড গিনি কোএফিশিয়েন্ট কিন্তু কোথাও না কোথাও ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা পার্ট, যেখান থেকে আর কি ডেভেলপমেন্ট ইকোনমিক্সের থিওরিগুলোকে এক্সপ্লেন করা যেতে পারে, যেগুলোর হেল্প নিয়ে। তারপরে আমরা মোমেন্টসের মধ্যে পড়বো হচ্ছে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, তাদের ডেফিনেশন অ্যান্ড কী করে সেগুলোকে কম্পিউট করতে হয়। আর লাস্ট পার্টে পড়বো হচ্ছে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। রিগ্রেশনটা আমি যখন ইকোনোমেট্রিক্স পড়িয়েছিলাম তখন রিগ্রেশনটা আমরা করেছি সেটাই, কিন্তু এখানে আমরা ওখানে মেনলি ছিল কী করে রিগ্রেশনটাকে ইন্টারপ্রেট করতে হয়, কী করে আর স্কোয়ারটাকে ইন্টারপ্রেট করতে হয়, কিন্তু এখানে আমরা দেখব কী করে রিগ্রেশনের যে কোএফিশিয়েন্টগুলো বা রিগ্রেশনের যে ইকুয়েশান সেটাকে কম্পিউট করতে হয়। তারপরে এলিমেন্টারি প্রবাবিলিটি থিওরি আছে, অ্যান্ড দেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। আর তারপরে আমরা স্যাম্পেলিং পড়বো, আর লাস্টের পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। নাও আজকের ক্লাসটা আমি এখান থেকে স্টার্ট করলাম যে পপুলেশন অ্যান্ড স্যাম্পেলের মধ্যে যে ডিস্টিংশন বা পপুলেশন অ্যান্ড স্যাম্পেলের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। তাহলে আমরা যখন পপুলেশন নিয়ে কথা বলছি, তাহলে অ্যাকচুয়ালি পপুলেশন নিয়ে আমরা যখন কথা বলছি তখন আমাদেরকে বুঝতে হবে যে পপুলেশন জিনিসটা কী। একজন রিসার্চার যখন কোনো রকম স্টাডি করে, ধরো একজন রিসার্চার ইন্ডিয়ার টোটাল পপুলেশনের স্যালারি, টোটাল পপুলেশনের অ্যাভারেজ স্যালারি বের করতে চাইছে। অর্থাৎ ইন্ডিয়াতে যে 150 কারোর পিপল আছে
ওই 150 crore পিপলের প্রত্যেকের থেকে কি চাইছে, প্রত্যেকের থেকে ও একটা করে স্যালারি চাইছে, প্রত্যেকের কিছু না কিছু স্যালারি থাকবে। কারোর স্যালারি সাপোজ 10K, কারোর স্যালারি সারো 12K, কারোর স্যালারি সাপোজ 15K, আবার কারোর স্যালারি থাকবে 1 লাখ, রাইট? তো এই রকমই ইন্ডিয়ার 150 crore পপুলেশান, 150 crore যে টোটাল ডেটা সেট, সেই ডেটা সেট থেকেও সবার স্যালারি জিজ্ঞেস করতে পারে, সবার স্যালারি জিজ্ঞেস করে নিয়ে ও আলটিমেটলি তাদের মিন ক্যালকুলেট করতে পারে, রাইট? আচ্ছা, এবার এই যে রিসার্চার, এই রিসার্চার কিন্তু যে কাজটা করতে চাইছে, অর্থাৎ ও যে অ্যাভারেজ স্যালারিটা বের করতে চাইছে, সেই অ্যাভারেজ স্যালারিটা কিন্তু ওর টার্গেটটা হচ্ছে ইন্ডিয়ার সবার অ্যাভারেজ স্যালারি বলা, সবার এক্সপেক্টেড স্যালারি বা অ্যাভারেজ স্যালারিটা বলা, রাইট? তো সবার অ্যাভারেজ স্যালারি বা এক্সপেক্টেড স্যালারি যদি ওকে বলতে হয়, মিন স্যালারি যেটা আমি বলছি, তাহলে ওর কাছে টোটাল ডেটা সেট কী আছে? টোটাল ডেটা সেট হচ্ছে ইন্ডিয়ার পপুলেশান, ইন্ডিয়ার এন্টায়ার পপুলেশান, যেটার উপরেও কাজ করতে পারে। তো ইন্ডিয়ার এন্টায়ার পপুলেশান কত? 150 কোটি, রাইট? এই যে 150 কোটি ইন্ডিয়ার এন্টায়ার পপুলেশান, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পপুলেশান। মানে একটা রিসার্চার যে ডেটার উপরে কাজ করতে চায়, সেই ডেটার সমস্ত অবজারভেশানকে যদি আমরা কনসিডার করি, আর একবার পয়েন্টটা বলছি, একটা রিসার্চার যে ডেটা নিয়ে কাজ করতে চায় বা যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চায়, সেই ভ্যারিয়েবল বা সেই ডেটার প্রত্যেকটা অবজারভেশানকে যদি কনসিডার করা হয়, প্রত্যেকটা অবজারভেশান বা প্রত্যেকটা ভ্যালুকে যদি কনসিডার করা হয়, দেন উই আর কলিং ইট পপুলেশান। সো ইফ আই হ্যাভ টু রাইট ইট, দেন আই ক্যান রাইট ইট অ্যাজ all the values or observations of the population প্রচন্ড ভয়েস ক্র্যাক হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। এখনো ক্র্যাক হচ্ছে ভয়েস? এখন শোনা যাচ্ছে। all the values or observation of the population are taken into consideration, are taken into consideration। তাহলে আমরা যদি যে ডেটা সেটের উপরে একজন রিসার্চার কাজ করতে চাইছে, সেই ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু বা প্রত্যেকটা অবজারভেশনকে যদিও কনসিডার করে, দেন উই আর কলিং ইট অ্যাজ পপুলেশান। তাহলে এবার কথা হচ্ছে যে আমি যদি ইন্ডিয়ার সবার অ্যাভারেজ স্যালারি বের করতে চাই, ইন্ডিয়ার এন্টায়ার পপুলেশনের অ্যাভারেজ স্যালারি বের করতে চাই, তাহলে খুব ডিফিকাল্ট সেটা, যে 150 কোটি মানুষের থেকে সবার স্যালারি জিজ্ঞেস করে 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 তার মিন কম্পিউট করা, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ডেটা কালেকশানটা অনেক বেশি কস্টলি, অনেক বেশি ডিফিকাল্ট আর অনেক বেশি হেকটিক হয়ে যাবে, রাইট? পসিবল হবে না 150 কোটি থেকে সবার ডেটা কালেক্ট করে সেই স্যালারিগুলোকে যোগ করে ভাগ করা পসিবল না। তো আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে এই 150 কোটি থেকে আমরা সাপোজ আমি 5000 জনকে তুলে নিলাম, 5000 পিপল। এবারেই আমি 5000 পিপলকে তুলে নিলাম, 5000 পিপলকে আমি র্যান্ডামলি তুলেছি, আমি র্যান্ডাম বিষয়টাতে পরে আসছি। এই 5000 পিপল থেকে আমি একটা মিন ক্যালকুলেট করলাম, 5000 পিপলের প্রত্যেকের আমি স্যালারি নিয়েছি, প্রত্যেকের স্যালারি নিয়ে আমি প্রত্যেকের স্যালারি থেকে একটা মিন ক্যালকুলেট করেছি, যেখানে এসছে মিন স্যালারি এসছে হয়তো সাপোজ 8000 রুপিস। তাহলে আমি কি বলতে পারবো এটা থেকে আমি বলতে পারবো যে এইটা থেকেই আমরা আবার পপুলেশানটাকে ইন্টারপ্রেট করতে চাইবো। পপুলেশানটাকে ইন্টারপ্রেট করতে কেন চাইবো? কারণ পপুলেশানের মিনটা ক্যালকুলেট করা আমাদের পক্ষে পসিবল না। অর্থাৎ ইন্ডিয়ার এন্টায়ার পপুলেশানের অ্যাভারেজ স্যালারি কত, মিন স্যালারি কত, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, কারণ 150 কোটি মানুষের কাছ থেকে ডেটা কালেক্ট করে 150 কোটি মানুষের স্যালারির মিন বের করা পসিবল না। তো যেহেতু 150 কোটি মানুষের থেকে ডেটা কালেক্ট করে মিন বের করা পসিবল না, তো আমরা ওই যে 5000 জনকে তুলে নিয়েছি পপুলেশান থেকে, সেই 5000 জনের থেকে আমরা একটা স্যালারি নিয়েছি, আর সেই 5000 জনের স্যালারিটা থেকে আমরা তাদের মিন ক্যালকুলেট করেছি। এইবার আমরা এই মিনটা থেকে, এই যে 8000 টাকাটা বেরোলো মিন, এই মিনটা থেকেই আমরা পপুলেশানটা সম্পর্কে বলার চেষ্টা করব। আমরা কি বলবো? আমরা বলবো যে দ্য পপুলেশান, দ্য স্যালারি অফ ইন্ডিয়া, দ্য স্যালারি অফ বা দ্য মিন স্যালারি, the mean salary
of all the people of India is 8,000 rupees. মানে এবার তোমরা বলবে যে তাহলে আমরা কি করলাম, স্যাম্পেলটা থেকে তো আমরা পপুলেশনটা সম্পর্কে মানে কি করে বুঝলাম, স্যাম্পেলটা থেকে আমরা আলটিমেটলি পপুলেশন সম্পর্কে যে ইনফারেন্স দিলাম সেটা আমি কি করে বুঝলাম, মানে আমরা তো পপুলেশনটাকে মেজারমেন্ট করিনি, আমরা তো স্যাম্পেলটা থেকে স্যাম্পেলটার মিন বের করলাম, বের করে এখন আমরা পপুলেশনটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি যে পপুলেশনের স্যালারিটা বা ইন্ডিয়ার টোটাল সবার মিন স্যালারি যদি ক্যালকুলেট করা হয় তাহলে সেটা হবে হচ্ছে 8,000 টাকা। সো দ্যাট ইজ আওয়ার ওয়ার্ক ইন স্ট্যাটিস্টিক্স। এটাই আমরা করে থাকি। আমরা কি করে থাকি, পুরো পপুলেশনটা সম্পর্কে ডেটা কালেক্ট করা আমাদের পক্ষে পসিবল হয় না। তো আমরা কি করি স্ট্যাটিস্টিক্সে, আমরা যেটা করি সেটা হচ্ছে একটা স্যাম্পেল তুলে নিই। এখানে স্যাম্পেল কোনটা ছিল, এখানে স্যাম্পেল ছিল এই যে 5,000 জনকে তুলে নেওয়া হলো, এই 5,000 জনটা হচ্ছে আমার স্যাম্পেল। তো আমরা কি করি, পপুলেশন থেকে একটা স্যাম্পেল তুলে নিই। এখানে পপুলেশন কোনটা ছিল, এই যে 150 কোটি মানুষ, এই 150 কোটি মানুষ হচ্ছে আমার পপুলেশন। এই পপুলেশন থেকে আমি একটা স্যাম্পেল তুলে নিলাম, কতজনের, 5,000 জনের একটা স্যাম্পেল তুলে নিলাম। আর 5,000 জনের এই যে স্যাম্পেলটা আমি তুলে নিলাম, এই স্যাম্পেলটা থেকে যে মিনটা বেরোলো সেটাকেই আমি আবার আমার পপুলেশনের মিন বলে চালানোর চেষ্টা করব, রাইট। এবার সেটায় অবশ্যই ডেভিয়েশন আসবে, সেটাই একটু ভুলভ্রান্তি কিছু হতে পারে, সেই বিষয়ে আমরা এখন দিচ্ছি না, কিন্তু আমার টার্গেটটা ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা স্যাম্পেল দিয়ে কি করার চেষ্টা করি। সো বাই দ্য হেল্প অফ স্যাম্পেল উই অ্যাকচুয়ালি ট্রাই টু ইনফার দি পপুলেশন সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি। ওকে, সো বেসিক্যালি উই আর ইনফারিং দ্য পপুলেশন, ইনফারিং দি পপুলেশন মানে কি, পপুলেশন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি উইথ দ্য হেল্প অফ স্যাম্পেল, ইনফারিং দ্য পপুলেশন উইথ দ্য হেল্প অফ স্যাম্পেল। রাইট, তো আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে যে পপুলেশন কী আর স্যাম্পেল কী, আর স্যাম্পেলের আইডিয়াটা মানে স্যাম্পেলের অবজেক্টিভটা কী, স্যাম্পেল যে আমরা করছি, স্যাম্পেল বের করে যে আমরা স্যাম্পেলের উপর ক্যালকুলেশনস করছি সেটার মেন অবজেক্টিভ কী, সেটার মেন অবজেক্টিভ হচ্ছে পপুলেশন সম্পর্কে ধারণা দেওয়া বা পপুলেশনকে ইনফার করা, পপুলেশন সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। কারণ এখানে যদি আমি 150 কোটি জনের থেকে ডেটা কালেক্ট করে তাদের মিন বের করতে যেতাম সেটা পসিবল হতো না। তাই আমরা কি করলাম, 5,000 জনের থেকে ডেটা কালেক্ট করে তাদের মিন ক্যালকুলেট করে বললাম যে পপুলেশনের মিনটা বা 150 কোটি মানুষের স্যালারির মিনটা এই 8,000-এর কাছাকাছি হতে পারে, রাইট। সো উই হ্যাভ গিভেন অ্যান আইডিয়া অ্যাবাউট দি পপুলেশন। আমরা পপুলেশন সম্পর্কে একটা আইডিয়া দিলাম বেসড অন দ্য স্যাম্পেলের উপর বেস করে। এবার তোমরা এখান থেকে ডেফিনেশনগুলো দেখে নাও। পপুলেশনের কী ডেফিনেশন আছে, পপুলেশন ইজ দ্য এন্টায়ার গ্রুপ অর সেট অফ ইন্ডিভিজুয়ালস, objects or events that the researchers want to draw conclusion about. রিসার্চার যে গ্রুপটার ব্যাপারে কনক্লুশন ড্র করতে চায়, রিসার্চার যে এন্টায়ার গ্রুপটার উপরে কনক্লুশন ড্র করতে চায় বা যে এন্টায়ার গ্রুপটাকে ইন্টারপ্রিট করতে চায়, সেই এন্টায়ার গ্রুপটাকে আমরা পপুলেশন বলছি। এটা পিপল হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, প্ল্যান্ট হতে পারে, ইনঅ্যানিমেট অবজেক্টও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অফ স্টাডি, মানে স্টাডির কনস্টেক্ট যে রিকোয়ারমেন্ট, যেরকম স্টাডির রিকোয়ারমেন্ট থাকবে সেরকম অনুযায়ী এটা ভ্যারি করবে। The population usually represents the complete set of possible data points. Population ultimately কি ডিনোট করে, complete set of data points. Complete set of data points মানে আমাকে যদি ইন্ডিয়ার পপুলেশনের মিন বের করতে হয় তাহলে আমি 149 কোটি কিন্তু আমার পপুলেশন না, আমার পপুলেশন হচ্ছে 150 কোটি। কেন, সব কটা ডেটা পয়েন্ট কিন্তু পপুলেশনের মধ্যে থাকতে হবে। একটা ডেটা সেটের প্রত্যেকটা ডেটা পয়েন্ট বা প্রত্যেকটা অবজারভেশন কিন্তু পপুলেশনের মধ্যে থাকতে হবে। তো আমাকে যদি বলা হয় যে ইন্ডিয়ার অ্যাভারেজ স্যালারি বের করো, তখন কিন্তু আমার পপুলেশনের সাইজটা 149 কোটি হলে হবে না, 150 কোটি হতে হবে। অর্থাৎ ইন্ডিয়ার টোটাল পপুলেশন, টোটাল যতজন ইন্ডিয়াতে আছে, যতগুলো ডেটা পয়েন্ট আছে, সেই সবকটাই কিন্তু আমার পপুলেশনের মধ্যে পড়ছে। আর স্যাম্পেলটা কি, পপুলেশনের মধ্যে থেকে তুলে নেওয়া একটা ছোট্ট পার্ট, একটা সাব পার্ট, রাইট। সো স্যাম্পেল ইজ আ সাবসেট অফ দ্য পপুলেশন হুইচ ইজ সিলেক্টেড ফর স্টাডি, যেটাকে আমরা স্টাডির জন্য তুলে নিয়েছি
অ্যান্ড আলটিমেটলি এই স্যাম্পেলটাই কী করছে, পপুলেশানকে রিপ্রেজেন্ট করছে। আর স্যাম্পেলের সাহায্যে আমরা কী করি, উই মেক ইনফারেন্স অ্যাবাউট দ্য পপুলেশান, বাই দ্য হেল্প অফ স্যাম্পেল উই মেক ইনফারেন্স অ্যাবাউট দ্য পপুলেশান, ধারণা দিই। যেরকম আমরা এখানে স্যাম্পেলের সাহায্যে পপুলেশান সম্পর্কে কী ধারণা দিয়েছি, যে 8,000 টাকা মিন হতে পারে ইন্ডিয়ার, যে অল দি পিপলের অ্যাভারেজ স্যালারি বা মিন স্যালারি সেটা 8,000-এর কাছাকাছি হতে পারে। সেই ধারণাটা আমরা পপুলেশনের সম্পর্কে দিয়েছি। কিসের সাহায্যে দিয়েছি, বাই দ্য হেল্প অফ স্যাম্পেল। আচ্ছা, আমরা স্যাম্পেল কেন কালেক্ট করি, কারণ ইট ইজ ইমপ্র্যাকটিক্যাল আর ইম্পসিবল টু গ্যাদার ডেটা অর কালেক্ট ডেটা ফ্রম এভরি মেম্বার অফ পপুলেশনের প্রত্যেকের থেকে যদি ডেটা কালেক্ট করতে হয় সেটা খুব খুব কস্টলি হয়ে যাবে, টাইম কনজিউমিং হয়ে যাবে। এই ফ্যাক্টরগুলোর কারণে কিন্তু আমরা স্যাম্পেলের প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে, মানে পপুলেশনের প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে আমরা ডেটা কালেক্ট করতে চাই না। আমরা পপুলেশনের একটা সাব পার্টকে তুলে নিই স্যাম্পেল হিসেবে, অ্যান্ড স্যাম্পেল থেকে ডেটা কালেক্ট করি, যাতে বিষয়টা কস্ট বেনিফিশিয়ারি হয়, অ্যান্ড কস্ট এফেক্টিভ হয়, লেস টাইম কনজিউমিং হয়, অ্যান্ড আলটিমেটলি আমার অ্যানালাইসিসের ইন্টারপ্রিটেশনটাও যাতে বেটার হয় বা বেটার ওয়েতে আমি করতে পারি, রাইট? আচ্ছা, এরকম কোনো এক্সাম্পল বলতে পারবে যেখানে পুরো পপুলেশনের উপরেই সার্ভে করা হয় কিন্তু স্যাম্পেলের উপর সার্ভে করা হয় না? সেন্সাস যখন হয়, অর্থাৎ সেন্সাসে আমাদের কি হয়, সেন্সাসে আমাদের কাজটা হচ্ছে টোটাল পপুলেশনটাকে বলা, জনসংখ্যাটা টোটাল কত সেটা বলা। তো সেন্সাসের ক্ষেত্রেও তো স্যাম্পেলিং করা পসিবল না, ওর ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল পপুলেশনটাকেই কনসিডার করি, অর্থাৎ টোটাল পপুলেশন যে সাইজ সেটাকেই কনসিডার করা হয়। ও ক্ষেত্রে স্যাম্পেলিংয়ের কোনো ব্যাপার নেই, সবাইকে গুনতে হবে, গুনে আমাদের টোটাল নাম্বারটা বলতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু টোটাল পপুলেশনটাই কনসিডার করা হয়, কোনো স্যাম্পেল আসে না, স্যাম্পেলিংয়ের কোনো ব্যাপার নেই। আচ্ছা, স্যাম্পেল আর পপুলেশন এই অবধি যতটা পড়িয়েছি বোঝা গেছে? আচ্ছা, স্যাম্পেলের দুটো প্রপার্টি থাকতে হবে, অর্থাৎ একটা পপুলেশান থেকে আমি যে একটা স্যাম্পেল নিচ্ছি সেই স্যাম্পেলের দুটো প্রপার্টি থাকতে হবে। মানে একটা পপুলেশান, ধরো আমি এই যে 150 কোটি জন থেকে যে 5,000 জনকে তুলে নিলাম, তাদের মধ্যে দুটো প্রপার্টি থাকতে হবে। প্রথম প্রপার্টি কি? প্রথম প্রপার্টি হচ্ছে ওটাকে র্যান্ডাম হতে হবে, আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে ওটাকে রিপ্রেজেন্টেটিভ হতে হবে। র্যান্ডাম হতে হবে মানে কি, মানে ওরকম কোনো ব্যাপার নেই যে একটা বাড়ি থেকে আমি গেছি, সেই বাড়ি থেকেই আমি 4 জনকে তুলে নিয়েছি। র্যান্ডামলি তুলতে হবে, অর্থাৎ 150 কোটিটা নিতে হবে, 150 কোটি ডেটা পয়েন্ট নিতে হবে, র্যান্ডামলি আমাকে পয়েন্টগুলো তুলতে হবে। মানে পাশাপাশি 4-5টা পয়েন্ট আমার ইচ্ছে মতো আমি তুলে নিলাম, ওরকম করা যাবে না। এখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, এরকম করে র্যান্ডামলি ডেটা পয়েন্ট আমাদের তুলতে হবে। র্যান্ডাম স্যাম্পলিংয়ের একটা প্রসেসও হয়, সেই প্রসেসটা যখন পরে করাবো তখন এটা বুঝতে পারবে। কিন্তু আলটিমেটলি ডেটা কালেকশান, যেটা সার্ভের জন্য যে ডেটা কালেকশান, সেটা র্যান্ডামলি হবে, বা পপুলেশান থেকে যে ডেটাটা তুলে নেওয়া হচ্ছে সেটা র্যান্ডামলি তুলতে হবে। আর রিপ্রেজেন্টেটিভ হতে হবে, স্যাম্পেলটাকে রিপ্রেজেন্টেটিভ হতে হবে। স্যাম্পেলটাকে রিপ্রেজেন্টেটিভ হতে হবে, কিসের রিপ্রেজেন্টেটিভ হতে হবে? পপুলেশানের রিপ্রেজেন্টেটিভ হতে হবে। মানে স্যাম্পেলটা যেন পপুলেশানকে রিপ্রেজেন্ট করে। স্যাম্পেলটা পপুলেশানকে রিপ্রেজেন্ট কখন করবে না সেটা যদি বুঝতে চাও তাহলে দেখো, যে ধরো ইন্ডিয়ার উপরে সার্ভেটা হচ্ছিল, যে ইন্ডিয়ার অ্যাভারেজ স্যালারি আমাকে বের করতে হবে। তো আমি কী করলাম, অস্ট্রেলিয়া থেকে একজনকে নিয়ে তার স্যালারিটাকে আমি বসিয়ে দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমার স্যাম্পেলের মধ্যে যে অবজারভেশনটা আসলো সেটা কিন্তু আমার পপুলেশানকে রিপ্রেজেন্ট করছে না, কারণ সেটা পপুলেশানের মধ্যে ছিলই না, রাইট? বা ধরো আমি এরকম করলাম যে একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির আমি হাজব্যান্ডকেও নিয়েছি, ওয়াইফকেও নিয়েছি। হয়তো ওয়াইফ কিছু করে না, ওয়াইফ হয়তো হাউস ওয়াইফ, কিছু করে না, তার স্যালারি 0, কিন্তু আমি তার স্যালারিকেও নিলাম, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই একটা ফ্যামিলি থেকে নিলাম। এই ক্ষেত্রে কিন্তু ওয়াইফ পপুলেশানকে রিপ্রেজেন্ট করছে না প্রপারলি, কারণ তার স্যালারি 0, অ্যান্ড সে আলটিমেটলি একই ফ্যামিলি থেকে আসছে, যে ফ্যামিলিতে অলরেডি একটা স্যাম্পেল তুলে নেওয়া হয়েছে, যে ফ্যামিলি থেকে, সেই ফ্যামিলি থেকে সে বিলং করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি হাউস ওয়াইফটা রিপ্রেজেন্ট করতে পারছে না পপুলেশানকে।
প্রপারলি পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারছে না। সবথেকে আর একটা ভালো এক্সাম্পল যদি ধরতে চাও, যে ধরো সবার অ্যাভারেজ স্যালারি বের করা হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে সবার অ্যাভারেজ স্যালারি বের করা হচ্ছে। এবার কিছু আমেরিকানস আছে, তারা ইন্ডিয়াতে কিছু দিনের জন্য এসছে, রাইট, কিছু দিনের জন্য এসছে, 1 মাস থেকে চলে যাবে, তারা ট্র্যাভেল ব্লগ বানাতে এসছে। তো তাদের স্যালারিটাকেও আমি আলটিমেটলি কী করেছি, আমার ডেটা সেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো আলটিমেটলি এই যে আমেরিকান যে এসছে ইন্ডিয়াতে কিছুদিন পর চলে যাবে, তার স্যালারিটা তো আমি ঢুকিয়ে দিলাম, কিন্তু সে তো কিছুদিন পর চলে যাবে, সে ইন্ডিয়ানও নয়, কিছুদিন পর চলেও যাবে। তো আলটিমেটলি সে কি পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে না, পপুলেশনকে তো সে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারছে না। পপুলেশনকে কে রিপ্রেজেন্ট করতে পারবে? তাকে ইন্ডিয়ান হতে হবে, আর তার স্যালারি থাকতে হবে কিছু, না থাকলেও তাকে ইন্ডিয়ান হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সেই মানুষটি কিন্তু কিছুদিন পর ইন্ডিয়া থেকে বেরিয়ে যাবে, অ্যান্ড তার স্যালারিটাও কিন্তু ইন্ডিয়ার ক্যালকুলেশনের মধ্যে আসে না, তাও আমরা ধরছি জোর করে। তো এই ক্ষেত্রে এই যে স্যাম্পেলের অবজারভেশনটা, সেই অবজারভেশনটা কিন্তু পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারছে না। তো এই রকম হলে কিন্তু হবে না, স্যাম্পেলের কিন্তু এই রকম হলে হবে না। স্যাম্পেলের দুটো প্রপার্টি কী কী বললাম, স্যাম্পেলের দুটো প্রপার্টি, যে দুটো প্রপার্টি থাকতে হবে সে দুটো হচ্ছে র্যান্ডাম হতে হবে স্যাম্পেলকে, আর স্যাম্পেলকে রিপ্রেজেন্টেটিভ হতে হবে, মানে পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে হবে, আর র্যান্ডাম মানে র্যান্ডামলি ড্রন করতে হবে। স্যাম্পেলটাকে আমরা পপুলেশন থেকে র্যান্ডামলি তুলব, কোনো বায়াসনেস দেখাবো না। আচ্ছা, তোমরা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলে পড়েছিলে যে ওয়েলেস এস্টিমেটার যেগুলো হতো, অর্ডিনারি লিস্ট স্কোয়ার এস্টিমেটার যেগুলো হতো, অর্থাৎ কোনগুলো হতো, অর্ডিনারি লিস্ট স্কোয়ার এস্টিমেটার, বা আলটিমেটলি আমি যারা ইকুয়েশান লিখি, যে সাপোজ একটা ইকুয়েশান হচ্ছে সাপোজ y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স। এবার এই যে ইকুয়েশানটা, এখানে এই আলফা আর বিটাটা কি প্যারামিটার। এবার এই প্যারামিটারগুলোর বেশ কিছু অ্যাজাম্পশনস আমরা পড়েছিলাম। প্যারামিটারগুলোকে বলা হতো বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটার, আশা করি মনে আছে, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটার। আরও কিছু প্রপার্টি ছিল প্যারামিটারগুলো কনসিস্টেন্ট হতো, প্যারামিটারগুলো সাফিসিয়েন্ট হতো। তো একটা স্যাম্পলিং যদি র্যান্ডাম না হয়, অর্থাৎ একটা স্যাম্পলিং যদি আমি নন র্যান্ডামভাবে করি মানে কি, একটা বাড়িতে গেলাম, 4 জনকেই তুলে নিলাম, 4 জনের স্যালারিকেই আমি বসিয়ে নিলাম ডেটা পয়েন্টে, বা পুরো পপুলেশনটা আমার কাছে দেওয়া আছে, আমি পরপর হয়তো 150 জনের মধ্যে থেকে এই 150 কোটি জনের মধ্যে থেকে আমি হয়তো প্রথম 5000 জনকে তুলে নিয়েছি। এই ধরনের ক্ষেত্রে আমি স্যাম্পেলিংটাকে র্যান্ডাম বলতে পারবো না কোনো দিনই, কারণ বাকি 149 লাখ 149 কোটি 99 লাখ 95 হাজার এই নাম্বার অফ ডেটা সেট পড়ে আছে, অ্যান্ড সেগুলোর উপরে আমি হাতও দিইনি, রাইট। তো এই টাইপের স্যাম্পেলিংকে তো আমরা র্যান্ডাম বলতে পারবো না। এবার যদি র্যান্ডাম স্যাম্পেলিং না হয়, নন র্যান্ডাম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্যারামিটারগুলোর যে প্রপার্টিজ আমরা পড়ে থাকি, আলফা বিটার যে প্রপার্টিসগুলো আমরা পড়ে থাকি, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটার, অর্থাৎ প্যারামিটারগুলো আনবায়াসড হয়, কনসিস্টেন্ট হয়, সাফিসিয়েন্ট হয়, এই প্রপার্টিগুলো কিন্তু তখন ভায়োলেট হয়ে যাবে, এই প্রপার্টিগুলো কিন্তু তখন হোল্ড করবে না। প্যারামিটারগুলো কিন্তু এই কনসিস্টেন্সি, সাফিসিয়েন্সি, আনবায়াসনেস, এই প্রপার্টিগুলো হোল্ড করবে না। তাহলে স্যাম্পেলিংয়ের কী কী প্রপার্টি থাকতে হবে, আমি বললাম যে একটা রিগ্রেশন ইকুয়েশন যখন আমরা লিখি, আলফা আর বিটা যে প্যারামিটার দুটো, সেই প্যারামিটারের বেশ কিছু প্রপার্টি থাকে। তো কী কী প্রপার্টি থাকে পড়েছো তো, ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলে আলফা আর বিটার কী কী প্রপার্টি থাকে, আনবায়াসড হয়, বেস্ট হয়, লিনিয়ার হয়, তারপরে মিনিমাম ভ্যারিয়েন্স থাকে, যেটা আর কি বেস্ট প্রপার্টি ছিল, কনসিস্টেন্ট হয়, সাফিসিয়েন্ট হয়। এই প্রপার্টিগুলো যদি স্যাম্পেলিংটা নন র্যান্ডাম ওয়েতে করা হয়, তখন কিন্তু এই প্রপার্টিগুলো থাকবে না। বোঝা গেল? এই প্রপার্টিগুলো ভায়োলেট হয়ে যাবে, আলফা আর বিটা তখন বায়াসড হয়ে যাবে, ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যেটা বলার, সেটা হচ্ছে যে ধরো একটা ডিকশনারিকে তোমাদের কাজ হচ্ছে ডিকশনারিটাকে খুলে যে পেজ নাম্বারগুলো বেরোচ্ছে সেই পেজ নাম্বারগুলোকে লেখা, সেই পেজ নাম্বারগুলোকে পরপর লেখা। তো তুমি কি করলে,
ডিকশনারিটার মধ্যে একটা জায়গায় একটা পেজে পেন ঢুকিয়ে দিয়েছো, একটা পেজের মধ্যে, দুটো পেজের মধ্যে পেন ঢুকিয়ে দিয়েছো, তুমি যখনই তুলতে যাচ্ছ তখনই কী হচ্ছে, ওই পেজটাই বারবার খুলছে। এইবার তুমি ভাবো আরেকজন কী করলো, আরেকজন কোনো পেন ঢোকায়নি, সে ইচ্ছে মতো খুলছে, একবার এক একটা পেজ আসছে। কার স্যাম্পেলিংটা র্যান্ডাম হচ্ছে আর কারটা নন র্যান্ডাম হচ্ছে বলো তো? যে ডিকশনারিটার ভিতরে পেন ঢোকায়নি তারটা র্যান্ডম হচ্ছে, তারটা যে পেন ঢুকিয়ে দিয়েছে ওটা নন র্যান্ডম। হ্যাঁ, যে পেন ঢুকিয়ে দিয়েছে তারটা নন র্যান্ডাম হচ্ছে। তাহলে যারটা নন র্যান্ডাম হচ্ছে তার হয়তো একটা পেজই বারবার আসছে, যে পেজেও পেন ঢুকিয়ে দিয়েছে সেই পেজটাই বারবার আসছে। সে হয়তো 100 বার স্যাম্পেল করেছে, ওইটাই এসছে, 100 বার ওই পেজ উল্টেছে, 100 বারই ওই নাম্বারটাই এসছে, সে ওটাকে লিখে দিয়েছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু বায়াসড হয়ে গেল। কেন বায়াসড হলো? ওই পেজটাই তো বারবার আসছে, অন্য কোনো পেজ তো আসেইনি। তো ও তো আলটিমেটলি বায়াসডলি কাজটা করছে, ওই পেজটার প্রতিও বায়াস হয়ে গেছে। তো আনবায়াসনেসের প্রপার্টিগুলো থাকছে না, কনসিস্টেন্সি, সাফিসিয়েন্সি, এই প্রপার্টিগুলো হোল্ড করছে না। ঠিক আছে? তো দিস ইজ দ্য কনসেপ্ট অ্যাবাউট। আর যে নন র্যান্ডামলি করছে, যে র্যান্ডামলি করছে তার বিভিন্ন সময় বিভিন্ন পেজ আসছে। কোনোবার 21 আসছে, কোনোবার 35 আসছে, কোনোবার 37 আসছে, কোনোবার 43 আসছে। ডিফারেন্ট টাইমসে ডিফারেন্ট পেজ আসছে তার। তো তার স্যাম্পেলটা সুন্দর দেখতে একটা স্যাম্পেল হবে, অ্যান্ড তার স্যাম্পেলে কোনো অবজারভেশনের প্রতি কোনো বায়াসনেস নেই, কোনো প্যারামিটারে কোনো বায়াসনেস থাকবে না, ইনকনসিস্টেন্সি, ইনসাফিসিয়েন্সি কিছু থাকবে না। ঠিক আছে, ব্যাস এটাই আপাতত এটার ব্যাপার। আচ্ছা, একটা পপুলেশান থেকে যদি আমাকে স্যাম্পেল করতে হয়, তাহলে আলটিমেটলি আমরা কি করি, একটা পপুলেশান থেকে আমরা একটা স্যাম্পেল যখন করি তখন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, ধরো পপুলেশানে 5000 জনের এজ আছে, 5000 এজ। এবার আমি স্যাম্পেল নিচ্ছি, স্যাম্পেল কতজনের নিচ্ছি, সাপোজ আমি স্যাম্পেল নিচ্ছি হচ্ছে 35 জনের, স্যাম্পেলের সাইজটা হচ্ছে 35। আচ্ছা, তো প্রথম জনের এজ ধরো 28, দ্বিতীয় জনের এজ ধরো 25, 3 নম্বর জনের এজ হয়তো হচ্ছে 36। এইভাবে আমি 35 জনের স্যাম্পেলিং লিখলাম। এবার কথা হচ্ছে, এই যে 35 জনকে আমি 5000 জনের মধ্যে থেকে তুলব, এই যে 5000 জনের মধ্যে থেকে এই যে 35 জনকে তুলব, এইটা আমরা যে মেথডে করে থাকি সেই মেথডটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পেল। প্রবাবিলিটি স্যাম্পেলকে অলসো বলা হয় র্যান্ডাম স্যাম্পেল। ঠিক আছে, র্যান্ডাম স্যাম্পেল কেন বলা হয় আমি বলছি, আর প্রবাবিলিটি স্যাম্পেল ব্যাপারটা কি সেটাও বলছি। তো বিষয় যেটা হচ্ছে, আমাকে যদি বলা হয় যে তোমরা বলো তো, একটু ভালো করে ভেবে বলবে যে আমি 35 জনকে তুলেছি 5000 জনের থেকে, তাহলে প্রথম জনের ওঠার প্রবাবিলিটি কত? পঁয়ত্রিশ জনকে তোলা হচ্ছে 5000 জনের থেকে, 35 জনের স্যাম্পেল তোলা হচ্ছে 5000 জনের থেকে, প্রথম জনের ওঠার প্রবাবিলিটি কত? বলো। টোটাল কেস কত, টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম কত? প্রবাবিলিটির ফর্মুলা কি? টোটাল আউটকাম বাই ফেভারেবল আউটকাম। টোটাল আউটকাম কত? ফেভারেবল আউটকাম কত? 35। কত?
স্যাম্পেল সাইজ যেটা সেটাই ফেভারেবল আউটকাম। কতজনের স্যাম্পেল তুলেছি? 35। তাহলে প্রথম জনের ওঠার প্রবাবিলিটি 35/5000। দ্বিতীয় জনের ওঠার প্রবাবিলিটি কত? দ্বিতীয় জনের ওঠার প্রবাবিলিটিও তো সেম, তার ক্ষেত্রেও তো 5000 জন আছে টোটাল, আর ফেভারেবল আউটকাম 35। তো আলটিমেটলি যতজন আছে সবারই ওঠার প্রবাবিলিটি কত? 35/5000। 35/5000, তাহলে 35 জনের ওঠার প্রবাবিলিটি কত হচ্ছে? 35/5000। ঠিক আছে, প্রত্যেকেরই ওঠার প্রবাবিলিটি কত? 35/5000। বোঝা গেল কি বললাম? তাহলে আলটিমেটলি এরকম কি আছে যে 3 নম্বর জনের ওঠার প্রবাবিলিটি বেশি বা 1 নম্বর জনের ওঠার প্রবাবিলিটি কম, নাকি সবার ওঠার প্রবাবিলিটি সেম? পপুলেশান থেকে স্যাম্পেলের যে আমি তুলে নিচ্ছি 35 জনকে, প্রত্যেকটা স্যাম্পেলের প্রত্যেকটা অবজারভেশনের ওঠার প্রবাবিলিটি কি সেম না আলাদা? এই কারণে এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পেল। ওকে, তো গেল। হ্যাঁ, তো এই কারণে আমরা এই যে স্যাম্পেলিংটা করি, এই র্যান্ডাম স্যাম্পেলিংটাকে বলা হয় হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পেল। কেন বলা হয় আশা করি বোঝা গেল, কারণ প্রত্যেকের ওঠার প্রবাবিলিটি কিন্তু সেম। ওকে, দিস প্রবাবিলিটি স্যাম্পেল ইজ অলসো নোন অ্যাজ র্যান্ডাম স্যাম্পেল। এটাকে র্যান্ডাম স্যাম্পেলও বলা হয়। অ্যান্ড র্যান্ডাম স্যাম্পেলের যে সিম্পলেস্ট ফর্ম সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং। সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং আমরা এখন পড়বো, সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিংয়ের টাইপগুলো পড়বো। আর এখানে দেখো এক্সাম্পলটা দেওয়া আছে, ইফ ইউ ওপেন আ ডিকশনারি অ্যান্ড রাইট ডাউন দি পেজেস দেন দ্য স্যাম্পেল ইজ সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং, বা দেন দ্য প্রসেস দ্যাট ইউ আর ফলোয়িং ইজ সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে ধরো পপুলেশান সাইজ হচ্ছে ক্যাপিটাল এন, স্যাম্পেল সাইজ হচ্ছে স্মল এন। মানে পপুলেশান থেকে আমরা একটা স্যাম্পেল তুলব। এবার এই যে স্যাম্পেলটা তুললাম, স্যাম্পেলে প্রথম একটা অবজারভেশান এসছে, 2 নম্বর একটা এসছে, 3 নম্বর একটা এসছে, 4 নম্বর একটা এসছে, এই করে করে এন নম্বর অবধি গেছে স্যাম্পেলটা। এন নম্বর একটা অবজারভেশান আসছে। বলো তো ঈশিতা, বলো প্রবাবিলিটি কী হবে? প্রথম অবজারভেশানটা ওঠার প্রবাবিলিটি কী হবে? না না, অ্যাকচুয়ালি সরি, দাঁড়াও, একটা জিনিস 1 মিনিট। এই জায়গাটা আমি আরেকবার করাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা ভুল হয়েছে, একটুখানি ভুল হয়েছে, এই জায়গাটা আরেকবার করাতে হবে, সরি। আচ্ছা, আমাকে এই জায়গাটা আরেকবার বলো তো, যে স্যাম্পেল যেটা প্রথম জনকে যখন তুলছি, টোটাল ও কতজনের মধ্যে থেকে উঠবে? আমি এইটা আরেকবার জানতে চাইছি, যে আমাদের পপুলেশান ছিল হচ্ছে 5000 জনের, আমি 35 জনকে তুলব, তো প্রথম জন যখন উঠছে ও কতজনের মধ্যে থেকে উঠবে? 5000 জনের মধ্যে থেকেই তো উঠবে। হ্যাঁ, আর আমি কজনকে তুলতে চাইছি? প্রথমবারেই তো আমি 35 জনকে তুলতে চাইবো না, একসাথে কেউ 35 জনকে তুলবে না নিশ্চয়ই। প্রথমবারে আমি কতজনকে তুলতে চাইছি? মানে যখন আমি 1 নম্বর ফার্স্ট একটা স্যাম্পেল তুলবো, কতজনকে তুলবো?
একজনকেই তো তুলবো, যাকে তুলতে চাইছি মানে একটা অবজারভেশনকেই তো তুলবো, রাইট? তাহলে ফেভারেবল আউটকাম কত হবে, 1 হবে না 35 হবে? সেকেন্ডটার ক্ষেত্রে আবার আমি 5000 জনের মধ্যে থেকে কতজনকে তুলতে চাইছি, একজনকেই তো। আবার থার্ডের ক্ষেত্রে আমি 5000 জনের মধ্যে থেকে কতজনকে তুলতে চাইছি, একজনকেই তুলতে চাইছি। তুমি যখন বাড়ি বাড়ি গিয়ে সবার এজ জিজ্ঞেস করবে, তুমি একবারে কি সবার এজ জিজ্ঞেস করে নেবে নাকি এক এক করে জিজ্ঞেস করবে? একটা একটা করে জিজ্ঞেস করি সাধারণত আমরা, তাই না? তাহলে আমি এখানে কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে ধরো তোমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগে 10টা বল আছে, তো ওর মধ্যে থেকে যখন জিজ্ঞেস করা হবে যে একটা বল ওঠার প্রবাবিলিটি কত, বলো একটা বল ওঠার প্রবাবিলিটি কত? 1/10। তাহলে এখানেও আমি যখন প্রথম জনকে 5000 জনের মধ্যে থেকে তুলতে চাইছি, তার ওঠার প্রবাবিলিটি কত? আচ্ছা, তারপর দ্বিতীয় জনকে যখন 5000 জনের মধ্যে থেকে তুলতে চাইছি, তার ওঠার প্রবাবিলিটি কত? দ্বিতীয় জনকে মানে কিন্তু এই নয় যে দুজনকে তুলতে চাইছি, দ্বিতীয় জনকে মানে হচ্ছে 2 নম্বর জনকে তুলতে চাইছি। তখন কি হবে? আবার 3 নম্বরের ক্ষেত্রে 1/5000, এই করে করে 35 নম্বরের কেসেও 1/5000, রাইট? হলো। আচ্ছা, এইবার এটা আসো, পপুলেশান সাইজ হচ্ছে ক্যাপিটাল এন, স্যাম্পেল সাইজ হচ্ছে স্মল এন, ঠিক আছে? আমি স্যাম্পেল তুলতে চাইছি, প্রথম স্যাম্পেলটা যখন তুললাম মানে স্যাম্পেলের প্রথম অবজারভেশনটা যখন তুলতে চাইছি, তার ওঠার প্রবাবিলিটি কত? ওয়ান বাই ক্যাপিটাল এন। দ্বিতীয় জনের ওঠার প্রবাবিলিটি কত? তৃতীয় জনের? আর যে nth পজিশনে আছে তার ওঠার প্রবাবিলিটি কত? হুম, বলো তার ওঠার স্মল এন বাই ক্যাপিটাল এন, রাইট? আচ্ছা, এবার আমরা টাইপগুলো দেখব। আশা করি প্রবাবিলিটি স্যাম্পেলটা আশা করি এবার ক্লিয়ার হয়েছে যে প্রবাবিলিটি স্যাম্পেলে তাহলে আমরা কি করি। প্রবাবিলিটি স্যাম্পেলে প্রত্যেকটা অবজারভেশনের পপুলেশান থেকে উঠে আসার প্রবাবিলিটি কিন্তু সেম থাকে, কারুর মানে প্রবাবিলিটি ডিফারেন্ট থাকে না। কোনো একটা আলাদা অবজারভেশনের প্রবাবিলিটি কিন্তু ডিফারেন্ট কিছু নয়, মানে আই মিন টু সে কোনো একটা অবজারভেশনের পপুলেশান থেকে উঠে আসার প্রবাবিলিটি বেশি বা কম এরকম হবে না। প্রত্যেকটা অবজারভেশনের যে প্রবাবিলিটি, পপুলেশান থেকে উঠে আসার প্রবাবিলিটি, সেটা সেম হবে, রাইট? যেরকম এখানে দেখতে পেলে প্রত্যেকটা অবজারভেশনের প্রবাবিলিটি কত, 1/n 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 করে। আবার এখানে 1/5000 1/5000 এরকম। এবার আমরা দেখব হচ্ছে টাইপসগুলো, মানে এই যে আমরা স্যাম্পেলিংটা করি, সেই স্যাম্পেলিংয়ের কী কী টাইপ হয়, বা সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং যেটাকে আমরা বলছি, এই সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিংয়ের কী টাইপ হয়। সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিংকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং উইথ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং উইথ আউট রিপ্লেসমেন্ট। ধরো আমার কাছে একটা পপুলেশান আছে, পপুলেশানটা হচ্ছে 3টে নাম্বারের, ঠিক আছে?
তিনটে নাম্বারের একটা পপুলেশন, কী কী নাম্বার আছে 1 2 আর 3। আমি দুটো মেথডেই করে দেখাবো যে কিভাবে হচ্ছে। আচ্ছা, স্যাম্পেল সাইজ কত 2, 2-এর একটা করে স্যাম্পেল তুলতে হবে, 2-এর মানে স্যাম্পেল সাইজ হচ্ছে 2, মানে 2-এর স্যাম্পেল তুলতে হবে। আচ্ছা, এখানেও স্যাম্পেল সাইজ 2, মানে দুটো নাম্বারের স্যাম্পেল তোমাকে তুলতে হবে। টোটাল নাম্বার আছে 3টে, দুটো নাম্বারের স্যাম্পেল তোমাকে তুলতে হবে। উইথ রিপ্লেসমেন্ট মানে কি, একটা নাম্বার যেটা একবার এসে গেল সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে ওটা আসতে পারে, মানে 1-এর পরে আবার 1 আসতে পারে, 2 আবার 2-এর পরে 2 উঠতে পারে, 3-এর পরে 3 উঠতে পারে। উইথাউট রিপ্লেসমেন্টে কী হচ্ছে, উইথাউট রিপ্লেসমেন্ট মানে ওটা যেটা একবার উঠে গেছে সেটা আরেকবার উঠবে না। ঠিক আছে, তো এবার আমরা স্যাম্পেলগুলো লেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। প্রথম স্যাম্পেলটা আমি লিখছি ধরো 1,2। দ্বিতীয় স্যাম্পেলটা কী হবে বলো? টু কমা থ্রি। তারপরে হ্যাঁ 3,4 কোথায় আছে? তো 1 2 আর 3। আচ্ছা 1,3 আর 3,1 ইজ সেম, মানে আগে পড়ে জাস্ট, বিষয়টা তো সেম। স্যাম্পেল নিয়ে তো আমরা আলটিমেটলি মিন বের করবো বা ভ্যারিয়েন্স বের করবো বা কোনো রকম কম্পিউটেশন করবো, তখন রেজাল্ট তো সেমই আসবে। তুমি 1,3 নাও আর 3,1 নাও, মিন করলে 2ই আসবে। ঠিক আছে, তো ওটা লেখার দরকার নেই। এমনি আর বলো, এটা কি উইথ রিপ্লেসমেন্ট, মানে রিপ্লেসমেন্ট আসতে পারে, মানে রিপিটেশন ইজ অ্যালাউড। উইথ রিপ্লেসমেন্ট মানে কি রিপিটেশন ইজ অ্যালাউড, মানে আমি কি লিখতে পারি 1 প্রথমবারে এসছে, দ্বিতীয়বারে আবার 1 এসছে, 2 প্রথমবারে এসছে, দ্বিতীয়বারে আবার 2 এসছে, 3 প্রথমবারে এসছে, দ্বিতীয়বারে আবার এসছে, এরকম লিখতে পারি। আর কিছু হবে? তাহলে এখানে আমরা কি দেখলাম, রিপিটেশন ইজ অ্যালাউড। এবার আমরা দেখব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট। এখানে রিপ্লেসমেন্ট হবে না, এখানে তাহলে কি কি হবে বলো তো স্যাম্পেলগুলো? তাড়াতাড়ি বলো। দুটো স্যাম্পেল সাইজ তো দুটো। 1,2 হবে, 2,3 হবে, আর একটা কি হবে? 1,3, 3,1। একবার ওয়ানটা নিয়ে নিলাম, তারপর ওয়ানটা নিয়ে নিলে পরেরটা মানে টুটা তো নিয়ে নিলাম প্রথমে, তাহলে আবার পরেরটায় 2,3 করে হলো। না, ওটা আমি মানে কি কি স্যাম্পেল পসিবল তোলা সেটা বলছি আর কি। ঠিক আছে, তোমাকে যদি দুটো স্যাম্পেল তুলতে বলে, তুমি হয়তো এটা তুলেছো বা এটা তুলেছো বা এটা তুলেছো, কোনো একটা হয়তো তুলবে এর মধ্যে থেকে। কোন কোন স্যাম্পেলগুলো ওঠা পসিবল সেটা বলছি। যদি 1,2 নিই আর 1,3 নিই তাহলে তো 1টা রিপিট হচ্ছে।
না, কি করে কোনো পসিবল? একটা নেবে, উইদাউট তুমি কোনো রিপ্লেসমেন্টে একটা। তো আমি ওয়ানটা নিয়ে নিলে সেটা আর ওয়ানটা থাকবেই না। না না, সেটা আমি বলছি যে ওয়ানটা নিয়ে নিলে ওয়ানটা থাকবে না, ইন দ্য সেন্স যে ধরো তোমাকে আমি বললাম যে এখান থেকে তুমি একটা স্যাম্পেল নাও, যে কোনো একটা স্যাম্পেল নাও, দুটো, দ্য স্যাম্পেল সাইজ হবে 2, তুমি কোন স্যাম্পেলটা নেবে বলো? বললে আরেকবার বলো, শুনতে বললাম পাইনি। যে তোমাকে এই 3টে নাম্বার দেওয়া আছে, এই 3টে হচ্ছে পপুলেশান, এর থেকে একটা স্যাম্পেল বের করে বলো, সাইজ হচ্ছে 2, এর থেকে একটা স্যাম্পেল বলো, কোন দুটো নাম্বার নেবে তাহলে? 1,2। 1,2, ঠিক আছে, আচ্ছা 1,2, ব্যাস কাজ শেষ হয়ে গেল, রাইট? এইবার অন্য একজনকে সেই স্যাম্পেলটাই নিতে বলা হলো, সে হয়তো নিয়েছে 1,3। আচ্ছা, এবার তুমি যেটা বল, সে তো আর 1,3টা নিতে পারবে না, কারণ আমি তো অলরেডি ওয়ানটা নিয়ে নিয়েছি। আমি তো ওয়ানটা নিয়ে নিলাম, মানে সে মানে ওয়ানটা তো ওখান থেকে চলে গেল। না, যে হ্যাঁ বলছি, আমি এটাই এটাই স্যাম্পেলটা বলছি, দেওয়া আছে। এটাই বলছি যে সাপোজ তুমি 1 তুললে, তাই তো প্রথমে তুমি নাম্বারটা 1 তুলেছো, তারপরে তোমার কাছে আর কি অপশান আছে? 2 আর 3 মধ্যে থেকে কিছু একটা নিতে হবে, ওয়ানটাকে তো তুমি নিতে পারবে না, তাই তো? তাহলে এখানে ধরো তুমি 3 তুললে বা 2 তুললে, তার কাছে তো ওরকম লিমিটেশন নেই, তার কাছে তো পুরো স্যাম্পেলটা, পুরো পপুলেশনটাই আছে। ওয়ানটা নিতে পারবে না, তুমি নিতে পারবে না, তুমি রিপিট করতে পারবে না, আর একজন যে করছে তার সাথে তুমি তোমার স্যাম্পেলিংটাকে গোলাচ্ছ কেন? বোঝা গেল কি বললাম? আচ্ছা, বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা উইথাউট রিপ্লেসমেন্টে কী দেখলাম? উইথাউট রিপ্লেসমেন্টে দেখলাম একটা নাম্বার যেটা প্রথমবার উঠলো সেটা দ্বিতীয়বারে আর উঠতে পারে না। প্রথমবারে 1 উঠেছে, দ্বিতীয়বারে 1 আর উঠবে না, দ্বিতীয়বারে 2 আর 3-এর মধ্যে থেকেই কোনো একটা উঠবে। প্রথমবারে 1 উঠেছে, দ্বিতীয়বারে 2 আর 3-এর মধ্যে থেকেই কোনো একটা উঠবে। প্রথমবারে 2 উঠেছে, সেকেন্ড টাইমে তাহলে আর 2 উঠতে পারবে না, 1 আর 3-এর মধ্যে থেকে কিছু একটা উঠবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উইথআউট রিপ্লেসমেন্ট। আর উইথ রিপ্লেসমেন্টে কী হলো? উইথ রিপ্লেসমেন্টে যে নাম্বারটা একবার এসছে, প্রথমবারে যে নাম্বারটা আসলো সেটা দ্বিতীয়বারেও আসতে পারে, ঠিক আছে? প্রথমবারে 2 এসছে, দ্বিতীয়বারেও 2 আসতে পারে, প্রথমবারে 3 এসছে, দ্বিতীয়বারেও 3 আসতে পারে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন উইথ রিপ্লেসমেন্ট অ্যান্ড উইথআউট রিপ্লেসমেন্ট। বলো আমাকে, এখানে কোনো ডাউট আছে আর? বলো। আচ্ছা, এখানে কিন্তু রিপিটেশন অ্যালাউড নয়, রিপিটেশন ইজ নট অ্যালাউড। আচ্ছা, তোমাকে আমি আরেকবার এটা বলে দিচ্ছি যে যেটা হচ্ছে যে তুমি ওইভাবে ভাবছো কেন যে আমি একটা তুলে নিয়েছি বলে সে আর একটা তুলতে পারবে না? সে তো অন্য, মানে স্যাম্পেলিং যখন করছো তখন আলটিমেটলি কী কী স্যাম্পেল পসিবল সেই স্যাম্পেলগুলো আমি এখানে লিখতে বললাম। তুমি একটা তুলে নিয়েছো, একটা রিপিট হবে না, কিন্তু কার বেলায় রিপিট হবে না? তোমার বেলায় রিপিট হবে না। তুমি যা যা তুলে নিয়েছো সেই জিনিসগুলো যদি আর রিপিট না হয় তাহলে তো তুমি যেটা স্যাম্পেল বানিয়েছো ওইটার পরে আর কোনো স্যাম্পেল বানানোই পসিবল না। 1 আর 2 তুলে নেওয়ার পরে খালি 3ই পড়ে থাকে, আর স্যাম্পেল সাইজ 2, তো খালি 3 নিয়ে তো কোনো স্যাম্পেল বানানো পসিবল না, ঠিক আছে? কী কী স্যাম্পেল পসিবল সেটা আমি এখানে লিখতে বলেছি, আর কিছুই না। আচ্ছা, কি পয়েন্ট কি তাহলে এখানে আমরা যে কি পয়েন্টগুলো আমাদেরকে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিংয়ে বলো তো, অর্পিতা ক্লাসে আছে, সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিংয়ে কী হচ্ছে তাহলে? রিপিটেশন অ্যালাউড না রিপিটেশন অ্যালাউড নয়? এই সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং, সরি এটা তো ইয়ে, সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং কাকে বলছি এটা সবার আগে বলো দেখি।
বলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কাকে বলছি? র্যান্ডমলি একটা স্যাম্পল ঠিক মানে একটা পপুলেশন থেকে আমরা কোনো স্যাম্পল তুলছি, সেটাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলছে। সেটাকে বলা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, তার যে সিম্পলেস্ট মেথড সেটাকে বলা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, আচ্ছা ঈশিতা বলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কটা টাইপ হয়? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কত টাইপের হতে পারে? কি হলো, ক্লাস করছে না নাকি? আর হ্যাঁ, রিপ্লেসমেন্ট, উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্টে কি হয়, রিপিটেশন অ্যালাউড না রিপিটেশন নট অ্যালাউড? রিপিটেশন আর উইদাউট রিপিটেশন অ্যালাউড। রিপিটেশন, আচ্ছা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যখন আমি পড়ছি, আর একটা ধরো তোমাদেরকে আমি যদি এক্সাম্পল দিই, যে ধরো চারটে কালার আছে, রেড, গ্রিন, ইয়েলো আর ব্লু। চারটে কালারের মধ্যে থেকে তোমাকে তুলতে হবে হচ্ছে দুটো কালার। তাহলে এবার আমাকে বলো তো উইথাউট রিপ্লেসমেন্ট, উইথাউট রিপ্লেসমেন্টে কোন কোন কালারগুলো তুলবে, কি কি হবে বলো, ঈশিতাই বলো। রেড, গ্রিন, গ্রিন, ইয়েলো, ব্লু। তারপরে রেড, ইয়েলো, আর হ্যাঁ ব্লু হতে পারে, রেড আর ব্লু হতে পারে। আর আর রেড আর ব্লু, রেড আর ব্লু হলো, গ্রিন আর ব্লু। গ্রিন আর ব্লু। ঠিক আছে, আর ব্লু। সো দিস ইজ উইথাউট রিপ্লেসমেন্ট। এটাই যদি উইথ রিপ্লেসমেন্ট হয়ে যেত তাহলে কিন্তু আবার ওই রেড যেটা একবার এসে গেছে সেটা কিন্তু আর একবার আসতে পারত। এটাই যদি উইথ রিপ্লেসমেন্ট হতো তাহলে কি হতো, রেড রেড, রেড একবার আসার পরেও আবার রিপিট হচ্ছে, তারপরে গ্রিন গ্রিন, ইয়েলো ইয়েলো, ব্লু ব্লু, রাইট। বাকিগুলো তো সেম, রেড গ্রিন, গ্রিন ইয়েলো, যেগুলো আগে লিখেছি সেগুলোই, এগুলো তো সেম, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। খালি এই চারটে নতুন আসবে, মানে এই চারটে যেটা রিপিটেশন নিয়ে হচ্ছে সেই চারটে হতে পারে। সো দিস ইজ অ্যাবাউট সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট অ্যান্ড উইথাউট রিপ্লেসমেন্ট। স্টেপস ইন আ সার্ভে, একটা সার্ভেতে কী কী স্টেপ থাকে। তো একটা সার্ভেতে আলটিমেটলি আমরা যেটা করে থাকি একটা সার্ভে নিয়ে, তো প্রথম স্টেপ কী থাকে একটা সার্ভেতে, ধরো তোমাকে বলা হলো যে ওই সার্ভেটার কথাই বলি, যে সার্ভেটা হচ্ছে যে ফাইন্ডিং
অ্যাভারেজ অফ স্যালারি ইন ইন্ডিয়া। তো প্রথম কাজ কি হবে আমাদের এটাতে? হোয়াট ইজ আওয়ার ফার্স্ট স্টেপ টু ডু? ফার্স্ট স্টেপ কী হবে বলো? আমাকে যদি ইন্ডিয়ার অ্যাভারেজ স্যালারি ফাইন্ড করতে হয়, ফার্স্ট স্টেপ কী হবে? হ্যাঁ, একটা সিম্পল একটা র্যান্ডম স্যাম্পল প্রথম কাজ হবে থেকে একটা স্যাম্পল নিয়ে নেব। সেট আপ স্যাম্পল সাইজ। কত সাইজের স্যাম্পল নেবে সেটা তোমাকে সবার আগে বের করতে হবে। তারপরে কি তোমাকে ডেটা কালেক্ট করতে হবে, যে ধরো 5,000 জনের স্যাম্পল নেবে, তাহলে 5,000টা ডেটা তোমাকে কালেক্ট করতে হবে। পপুলেশন তো ওরকম হাতের সামনে সাজানো থাকে না, পপুলেশনের বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে র ডেটা কালেক্ট করতে হয়। তো তোমাকে র ডেটা কালেক্ট করতে হবে, র ডেটা কালেক্ট করলে সেই র ডেটা থেকে তুমি একটা স্যাম্পল পাবে, মানে তোমার যে স্যাম্পলটা সেই স্যাম্পলটা তুমি পেয়ে গেলে। এইবার তুমি কি করতে পারো, সেই ডেটাটাকে তুমি একটা টেবিল সেট আপ করতে পারো, বা ক্রিয়েট আ টেবিল উইথ দ্য ডেটা। তারপরে কি করতে পারো, ডেটাটাকে সাজিয়ে নিতে পারো, সামারাইজ করতে পারো। তারপরে কি করতে পারো, তারপরে অ্যানালাইজ করতে পারো উইথ হেল্প অফ ম্যাথামেটিক্যাল ফর্মুলা। ডেটাটাকে তুমি অ্যানালাইজ করতে পারো উইথ দ্য হেল্প অফ ম্যাথামেটিক্যাল ফর্মুলা। অ্যানালাইজ বলতে কি, মিন বের করা, যে মিনটা আমার দরকার আর কি, সেই মিনটা বের করাটা হচ্ছে অ্যানালাইজ করা। তো মিনটা বেরিয়ে গেল, ধরো মিন বেরিয়েছে 10,000 টাকা। এবার তুমি কি করবে, রেজাল্ট ইন্টারপ্রিটেশন, রেজাল্টটা তুমি ইন্টারপ্রেট করবে বা রেজাল্টটা তুমি ইনফার করবে। তো এই কটা স্টেপ থাকে হচ্ছে একটা সার্ভেতে। কখনো কখনো হাইপোথেসিস টেস্টিংও করতে হয়, সেক্ষেত্রে একটা স্টেপ বেশি অ্যাড হবে আরও, বা ম্যাথামেটিক্যাল ফর্মুলার মধ্যেই তখন আমরা ওই যে ফিফথ স্টেপ লিখলাম অ্যানালাইজ উইথ দ্য হেল্প অফ ফর্মুলা, এখানেই আমরা আলটিমেটলি অ্যাড করে দেবো ম্যাথামেটিক্যাল ফর্মুলাটাকে, মানে ম্যাথামেটিক্সের পার্টটাকে, মানে হাইপোথেসিস টেস্টিংয়ের পার্টটাকে অ্যাড করে দেবো। তাহলে হয়ে যাবে হচ্ছে এই কটাই হচ্ছে আমার আলটিমেটলি স্টেপস ইন আ সার্ভে। এই কটা স্টেপ কমপ্লিট করলেই আলটিমেটলি আমরা যে কোনো রকম ইনফারেন্স করতে পারি। কিসের উপর ইনফারেন্স করছি আমরা? পপুলেশনের উপর ইনফারেন্স করছি। কার সাহায্যে করছি? স্যাম্পেলের সাহায্যে করছি। তাহলে স্যাম্পেলের সাহায্যে পপুলেশনের উপর ইনফারেন্স করতে গেলে আমরা এই কটা স্টেপের সাহায্যেই সেটা করতে পারি, রাইট? আচ্ছা, এইবার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে হাউ টু ড্র টেবিল ফ্রম র ডেটা অ্যান্ড কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি টেবিল। একটা র ডেটা থেকে কী করে টেবিল ক্রিয়েট করতে হয়। তো ধরো, তাহলে তুমি এই পিপিটিটা পাঠাবে তো লেখাগুলো সবগুলো? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো। ধরো জাজের র্যাঙ্ক বলতে এ ক্যাটাগরির জাজ থাকে, বি ক্যাটাগরির জাজ থাকে, সি ক্যাটাগরির থাকে, আর ডি ক্যাটাগরির থাকে। তো সাপোজ তোমার কাছে একটা টেবিল ডেটা দেওয়া আছে, যে এ এ বি সি বি ডি এ এ ডি ডি এ বি সি ডি এ বি সি। এইবার এটা তো র ডেটা, এই যে ডেটার ফর্মটা, এই ফর্মটা হচ্ছে র ডেটাটা, কোনো রকমভাবে সাজানো নেই, কোনো রকম টেবিল করা নেই, কোনো রকম কিছু গ্রাফ দেওয়া নেই, এটা র ডেটা তোমাকে দেওয়া আছে। এই র ডেটাটা থেকে কিভাবে তুমি টেবিল ক্রিয়েট করবে? তো সবার আগে তোমাকে যেটা করতে হবে, স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ানটা হচ্ছে find out the categories. Find out the categories. Categories বলা ভুল, you have to find out ক্যাটাগরিজ বলতে পারো, আবার অন্য যেটা এর অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে যে কতগুলো টাইপ আছে বা কতগুলো রেঞ্জ আছে সেটা খুঁজে বের করো।
তো এখানে কি কি ক্যাটাগরি আছে বলো, কতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছ? কতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছ? ক্যাটাগরি বলো, এ বি সি ডি, আর কি আছে? আর কিছু আছে? তাহলে ক্যাটাগরি হচ্ছে চারটে, এ বি সি আর ডি। স্টেপ 2তে কি তোমাকে টেবিলটা ক্রিয়েট করতে হবে। এ বি সি ডি। আচ্ছা, তারপরে তোমাকে ট্যালি মার্ক করতে হবে। এ কটা আছে দেখো, কতগুলো এ আছে? প্রথমে একটা পেলাম, আবার একটা পেলাম, আর কোথায় আছে? এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেয়েছি। যেই 5 নম্বরটা হয়ে যাবে একটা বাঞ্চকে কেটে দেবে। তারপরে আর আছে, হ্যাঁ আর একটা আছে। তো টোটাল কটা পেলাম? 6টা। বি কটা পেয়েছি দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। সি কটা আছে? সি হচ্ছে আছে একটা, দুটো, তিনটে। সি কটা? তিনটে। আর ডি কটা আছে? ডি আছে দুটো, তিনটে, ডিও তিনটে। তারপরে যেটা করতে হবে, তোমাকে ফ্রিকোয়েন্সিটা লিখতে হবে। এর ফ্রিকোয়েন্সি কত? এ 6 বার এসছে, বি এসছে 4 বার, সি এসছে 3 বার, ডি এসছে 3 বার। তারপরে যেটা তোমাকে বের করতে হবে সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করো, অবজারভেশনটাকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করো, বা ফ্রিকোয়েন্সিটাকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করো। এটাকে দেখি, ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 100। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? প্রথমটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 6, টোটাল ফ্রিকোয়েন্সি কত? 6 আর 4 10 আর 3 13 আর 3 16। তাহলে 6 আর 16, 6/16 ইন্টু 100। এটাই হচ্ছে আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি। 6/16 ইন্টু 100 মানে কত হচ্ছে? ইট ইজ অ্যারাউন্ড 600/16। 600/16 মানে হচ্ছে 3 কত? 33 পয়েন্ট, 37.5। এরকম করে এটার রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো। এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, টোটাল ফ্রিকোয়েন্সি 16 ইন্টু 100 মানে 25%। তারপরে এটারও বেরোবে কত? 3/16 ইন্টু 100। আর এটার কত বেরোবে? এটারও 3/16 ইন্টু 100। 3/16 ইন্টু 100 মানে কত? 300/16। 300/16 মানে কত? 4 দিয়ে যদি কাটি, 4 25, 300/16 হচ্ছে 16 একে 16, 14, 140, 18% সামথিং। আর এটাও 18%।
এবার এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমরা কি বুঝতে পারছি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমরা বুঝতে পারছি যে টোটাল যে ফ্রিকোয়েন্সি বা টোটাল যে র্যাঙ্কগুলো ছিল বা টোটাল যে ক্যাটাগরি ছিল তার মধ্যে এ ক্যাটাগরির র্যাঙ্ক কতজন জাজের আছে? এ ক্যাটাগরির র্যাঙ্ক আছে 37.5% জাজের। বি ক্যাটাগরির র্যাঙ্ক কতজন জাজের আছে? বি ক্যাটাগরির র্যাঙ্ক আছে 25% জাজের। আর সি ক্যাটাগরির র্যাঙ্ক কতজন জাজের আছে? সি ক্যাটাগরির র্যাঙ্ক আছে হচ্ছে 18% জাজের। ডি ক্যাটাগরির র্যাঙ্ক কতজনের আছে? ডি ক্যাটাগরির র্যাঙ্কও আছে 18% জাজের। ঠিক আছে? আচ্ছা, এই যে জিনিসটা আমরা এখানে ক্রিয়েট করলাম এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। এই যে জিনিসটা এখানে আমরা ক্রিয়েট করলাম দিস ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি টেবিল। তাহলে ফ্রিকোয়েন্সি টেবিলে আমাদেরকে কি কি লিখতে হবে? ক্যাটাগরি বা হ্যাঁ এগুলো করতে হয় না মানে মানে সিলেবাসে তো আছে, শিখে তো রাখো নাকি? না না, ওইভাবে ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে দেবে না। না, ফ্রিকোয়েন্সি টেবিল ক্রিয়েট করতে দেবে না, কিন্তু ফ্রিকোয়েন্সি টেবিলের থেকে যে বার ডায়াগ্রাম ক্রিয়েট করি আমরা বা হিস্টোগ্রাম যেগুলো হয় ওগুলো দিতে পারে বা পায়ে ডায়াগ্রাম এগুলো দিতে পারে। এবার কথা হচ্ছে যে তুমি ফ্রিকোয়েন্সি টেবিলটাই না শিখতে পারলে তুমি তো বার ডায়াগ্রাম হিস্টোগ্রাম এগুলো শিখতে পারবে না, সেই জন্য আমি ফ্রিকোয়েন্সি টেবিলটাকে বলে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে ফ্রিকোয়েন্সি টেবিলটা যে আমরা ক্রিয়েট করলাম এই ফ্রিকোয়েন্সি টেবিলটা অনেক সময় কী হয় তোমরা দেখেছো যে অনেক সময় অনেক অবজারভেশান চলে আসে। অনেক অবজারভেশান চলে আসে মানে ধরো তোমার কাছে র ডেটা আছে এজের, মানুষের এজের র ডেটা আছে। তো র ডেটাগুলো কিছুটা এরকম যে প্রথম জনের এজ 18, দ্বিতীয় জনের এজ 20, তারপরের জনের 22, তারপরের জনের 23, তারপরের জন্য 25, তারপরের জন্য 27, তারপরে 35, 37, 39, 42, 47, 50, আবার 9, 12। এই রকম ক্ষেত্রে কি তুমি প্রত্যেকটা অবজারভেশনকে লিখবে, লিখে কি তুমি তাদের ট্যালি মার্ক করে ফ্রিকোয়েন্সি করবে? মানে আমি কি বলতে চাইছি, তুমি প্রত্যেকের এজ লিখবে, প্রথমে প্রত্যেকের এজ লিখলে, এজ লিখে কি তুমি তাদের ধরো প্রথম জনের এজ 18, 18 জনের ফ্রিকোয়েন্সি কতবার এসছে? 18, 18 এসছে একবার, তাহলে টেলি 1 হলো ফ্রিকোয়েন্সি। 20, 20 কতবার এসছে? একবার, ফ্রিকোয়েন্সি 1। এইভাবে কি তুমি করবে? এইভাবে করলে কিন্তু সেটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে, অনেক বেশি টাইম তাতে লাগবে। তো এই কারণে আমরা কি করি? এই কারণে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল ক্রিয়েট করি। গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিলটা কীভাবে ক্রিয়েট হয়? আমরা এজটাকে গ্রুপ করে দেবো। কী করে দেবো? এজটাকে গ্রুপ। দাঁড়াও, তাহলে এই প্রসেসটা কি হয়ে যাবে? এই প্রসেসটা অনেক বেশি লেংদি হয়ে যাবে, তাই আমরা এটাকে এইভাবে করব না। আমরা এটাকে কীভাবে করব? আমরা এজের গ্রুপ করে দেবো। প্রথম গ্রুপটা কি হবে? প্রথমে আমি দেখতেই পাচ্ছি যে এটা মিনিমাম কারুর এজ 10-এর নিচে তো নেই, আর মিনিমাম কারুর এজ কতর বেশি নেই? 50-এর বেশি নেই। তাহলে আমরা গ্রুপটা 10-10 করে ভাগ করে দেবো। প্রথম গ্রুপটা রাখবো 10 থেকে 20, তারপরে গ্রুপটা রাখবো 20 থেকে 30, তারপরেরটা রাখবো 30 থেকে 40, আর তারপরেরটা রাখবো 40 থেকে 50। এবার আমরা ফ্রিকোয়েন্সিগুলো লিখব। ফ্রিকোয়েন্সি কি 10 থেকে 20-র মধ্যে কতজন আসছে? 10 থেকে 20-র মধ্যে দেখো 18 এ এসছে, তারপরে আর কেউ আছে 9 আছে, 12 আছে। 20টা নেব না, 20টা কোথায় নেব? 20টা পরের ক্লাসে নেব। ঠিক আছে, এইটাই নেব আর কি। তাহলে 18, 9 আর 12 তিনজন, তাহলে 10 থেকে 20-র মধ্যে তিনজন আছে। 20 থেকে 30-এর মধ্যে আছে হচ্ছে 20, 22, 23, 25, 27, পাঁচজন।
5 জন। 30 থেকে 40-এর মধ্যে আছে 35, 37, আর কেউ আছে? আর নেই, তাহলে 2 জন। আর 40 থেকে 50-এর মধ্যে কতজন আছে? 40 থেকে 50-এর মধ্যে 47 আছে, 50 আছে আর 42 আছে, তাহলে 3 জন। তাহলে এইভাবে আমার কাজটা অনেক বেশি সহজ হলো। এটা যদি এখানে আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আমি যদি লিখতে যেতাম যে 22 আছে ফ্রিকোয়েন্সি 1, তাহলে সেটা অনেক বেশি হেক্টিক হয়ে যেত, অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যেত। এই কারণে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটাকে কী করে নিলাম? গ্রুপ করে নিলাম। ঠিক আছে। আউটলায়ার্স কি? আউটলায়ার্স হচ্ছে এক্সট্রিম ডেটা পয়েন্টস। এক্সট্রিম ডেটা পয়েন্টস যেগুলো ডেটা সেটের মধ্যে থাকার কথা নয়, এরকম কিছু এক্সট্রিম ডেটা পয়েন্টস। কীরকম এক্সট্রিম ডেটা পয়েন্টস? যে ধরো এজ ক্যালকুলেট করছো, তো সবার এজ এসছে 20, 22, 23, সেখানে একজনের এজ এসছে 123। তো এই 123 বছর এটা কি থাকার কথা? এই এজটা কি থাকার কথা একজনের? আমার কথাটা বোঝা গেল কি বললাম? এই পয়েন্টটা কি থাকার কথা? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছি না, এটা থাকার কথা না। এই পয়েন্টটা থাকার কথা না? তাহলে এই টাইপের ডেটা পয়েন্টস যেগুলো হচ্ছে এক্সট্রিম ডেটা পয়েন্টস, যেগুলো ডেটা সেটের মধ্যে থাকার কথা না কিন্তু তাও এসে গেছে কোনোভাবে, সেই ডেটা পয়েন্টসগুলোকে আমরা বলি আউটলায়ার্স। রাইট? সো আউটলায়ারের ডেফিনেশন যদি দিতে হয় আমরা কি বলবো? আমরা বলবো ইট ইজ এক্সট্রিম ডেটা পয়েন্টস which is not supposed to be present in the data. আমি যদি আউটলায়ারকে গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে তুমি যদি মানে প্লট করো, স্ক্যাটার প্লট ক্রিয়েট করো না, তাহলে সব থেকে ভালোভাবে আউটলায়ারটা দেখতে পাওয়া যায়। স্ক্যাটার প্লট যদি তুমি ক্রিয়েট করতে পারো, তাহলে দেখবে যে কিছু ডেটা পয়েন্ট, সব ডেটা পয়েন্ট আশেপাশেই থাকে, কিন্তু একটা দুটো ডেটা পয়েন্ট থাকে যে ডেটা পয়েন্টগুলো ধারে কাছেও থাকে না, অনেক দূরে থাকে। এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় দুটো ডেটা পয়েন্ট আছে। তাহলে এই দুটো ডেটা পয়েন্টকে আমরা কি বলছি? এই দুটো ডেটা পয়েন্টকেই আমরা বলছি হচ্ছে আউটলায়ার, কারণ এগুলো এক্সটিংক্ট ভ্যালুস, এগুলো অনেক দূরে ছড়ে গেছে। আচ্ছা, যদি আউটলায়ার প্রেজেন্ট থাকে একটা ডেটা সেটে, তাহলে কি মিন বেড়ে যাবে? মিন কি বাড়বে না কমবে? ঈশিতা বলো তো কী হবে? আউটলায়ার প্রেজেন্ট থাকলে মিন বাড়বে না কমবে? দাদা কোশ্চেনটা আগে বললাম আউটলায়ার যদি একটা ডেটা সেটে প্রেজেন্ট থাকে, তার মানে মিন কি বাড়বে না কমবে? বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এখানে যদি আউটলায়ার না থাকতো, 123টা না থাকতো, 123-এর জায়গায় ধরো সাপোজ একটা অন্য 24 আছে, এখানে খালি 24, তাহলে মিনটা কত হতো বলো তো? 20 + 22 + 23 + 24/4, মানে কত হচ্ছে? 42, 65, 69, 79, 89/4। 89/4 মানে হচ্ছে সাপোজ কত হচ্ছে এটা? 22,
পয়েন্ট সামথিং। আচ্ছা, এখন মিনটা কত আসছে বলো তো? এখন এখানে যে 24 নেই 123, এই আউটলায়ারটা যে থাকছে, এই আউটলায়ারটা থাকার কারণে মিনটা কত আসছে বলো? এখন মিনটা আসছে কত? 20 প্লাস 22 প্লাস 23 প্লাস 123 বাই 4। তাহলে এখন মিনটা কত আসছে? 180, আর এদিকে 183, 86, 188, 188 বাই 4। 188 বাই 4 করলে কত আসবে? 47। তাহলে আউটলায়ার থাকায় মিনটা আসছে 47, আউটলায়ার না থাকায় মিন আসছিল 22। তাহলে অবভিয়াসলি আউটলায়ার থাকায় কি হলো? মিনটা বেড়ে গেল। বোঝা গেল? আচ্ছা, আউটলায়ার থাকায় ভ্যারিয়েন্স কি হবে? ভ্যারিয়েন্স বাড়বে না কমবে? আউটলায়ার থাকায় ভ্যারিয়েশানটা কি হচ্ছে? আগে ভাবো ভ্যারিয়েশান কি হচ্ছে? ভ্যারিয়েশানটা বেশি আসছে ডেটায় না কম আসছে? আগে ডেটা পয়েন্টগুলো ছিল 20, 22, 23 আর শুধু 24। ডেটা পয়েন্টগুলো কাছাকাছি ছিল, ভ্যারিয়েশান কম ছিল। এখন আউটলায়ার থাকায় ডেটা পয়েন্টগুলো এসছে 20, 22, 23 আর 123, একটা এসছে 123। তাহলে ডেটা পয়েন্টগুলো কাছাকাছি আছে না একটা ডেটা পয়েন্ট অনেক দূরে সরে গেছে? ভ্যারিয়েশানটা কি হয়েছে? তাহলে বেড়ে গেছে। তাহলে আলটিমেটলি আউটলায়ার থাকায় ভ্যারিয়েন্স কি হবে? বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। এখানে গ্রাফ স্ক্যাটার প্লট দিয়েও দেখতে পারো, আউটলায়ারগুলো দেখো অনেক দূরে সরে থাকায় কি ভ্যারিয়েশানগুলো অনেকটা বেশি, তাই না? ব্যাস। আচ্ছা, তারপরে মোটামুটি এখানে আউটলায়ারের কনসেপ্ট এইটুকুই। আমরা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডেটাটা এবার দেখবো। আচ্ছা, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডেটা দেখার আগে আমাকে একটুখানি বলো যে এই অবধি তোমরা বুঝতে পেরেছো যতটা পড়ানো হয়েছে? আচ্ছা, আমি এই জায়গাটা একটুখানি স্কিপ করেছিলাম, কিন্তু আমার মনে হয় ওটা তোমরা জানো। তোমরা কি গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিলে কখন কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি টেবিল হয় বা কন্টিনিউয়াস গ্রুপ ফ্রিকোয়েন্সি হয় আর কখন ডিসক্রিট হয় এটা জানো? জানো কি? না জানলে বলো। কি বললে আরেকবার বলো? গ্রুপ আর কন্টিনিউয়াস গ্রুপের মধ্যে কি ডিফারেন্স এটা কি জানো? কন্টিনিউয়াস গ্রুপ যেটা, সেইটা আর গ্রুপের মধ্যে কি ডিফারেন্স? আর কন্টিনিউয়াস গ্রুপে তো মানে উম, একটা হায়ার ভ্যালু থেকে মানে দুটো ভ্যালু দেওয়া থেকে যেটা ডিফারেন্স মধ্যে থেকে মিনটা বার করতে হয় আর কি, মানে মিন ক্যালকুলেট করার প্রসেসটা একটু আলাদা হয়। না, ওরকম কোনো ব্যাপার নেই। 0 থেকে 9 ধরো, 9 থেকে আবার, বা ধরো 10 থেকে 19, 20 থেকে 29, এইগুলো সব গ্রুপ। কিন্তু কন্টিনিউয়াস গ্রুপে এরকম হতে পারে না। কন্টিনিউয়াস গ্রুপে কীরকম হবে? ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। মানে একটা গ্রুপ যেখানে শেষ হচ্ছে পরের গ্রুপটা আবার সেখানেই শুরু হচ্ছে, একটা গ্রুপ যেখানে শেষ হচ্ছে পরেরটা আবার সেখানেই শুরু হচ্ছে, রাইট? কিন্তু এই আগেরটাতে দেখো সেটা ছিল না। 9-এ শেষ হয়েছে 10 থেকে শুরু হচ্ছে, 19-এ শেষ হয়েছে 20 থেকে শুরু হচ্ছে। কিন্তু কন্টিনিউয়াস গ্রুপে এরকম হবে না। একটা ক্লাস যেখান থেকে শেষ হবে অন্য ক্লাসটা সেখান থেকেই শুরু হবে, বা পরের ক্লাসটা সেখান থেকেই শুরু হবে, আবার পরের ক্লাসটা যেখান থেকে শেষ হবে তারপরেরটা সেখান থেকে শুরু হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে গ্রুপ আর কন্টিনিউয়াস গ্রুপের মধ্যে ডিফারেন্স। তোমাকে যদি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন পড়তে হয়, সব ডেটাকে কিন্তু আগে কন্টিনিউয়াস গ্রুপে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু তুমি বার ডায়াগ্রাম, প্লট বা হিস্টোগ্রাম এগুলো কিছুই আঁকতে পারবে না। তো সবার আগে হচ্ছে বার ডায়াগ্রাম।
তো বার ডায়াগ্রামে কি থাকে? বার ডায়াগ্রামে দুটো জিনিস আমাদের কাছে থাকে। উই হ্যাভ আ কোয়ালিটি, উই হ্যাভ আ ফ্রিকোয়েন্সি। আমাদের কাছে দুটো জিনিস বার ডায়াগ্রামে থাকে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কোয়ালিটি মানে কি, ধরো ক্লাসে রেজাল্ট বেরিয়েছে, তো রেজাল্ট যে বেরিয়েছে, তো কিছু ছেলে মেয়ে আছে এ পেয়েছে, কিছু ছেলে মেয়ে আছে বি পেয়েছে, কিছু ছেলে মেয়ে সি পেয়েছে, কিছু ছেলে মেয়ে ফেল করেছে মানে ডি পেয়েছে। সো এইগুলো কি, প্রত্যেকটা কি আলটিমেটলি একটা কোয়ালিটি। সিমিলারলি ধরো বিভিন্ন টাইপের আমরা আরও এক্সাম্পল এরকম নিতে পারি যে র্যাঙ্কিং, কারুর র্যাঙ্ক ফার্স্ট হয়েছে, কারুর র্যাঙ্ক সেকেন্ড হয়েছে, কারুর থার্ড হয়েছে, কারুর ফোর্থ হয়েছে, এই বেসিসেও আমরা নিতে পারি। তো আলটিমেটলি এইরকম কোয়ালিটেটিভ ডেটাকে যখন রিপ্রেজেন্ট করতে হবে তখন আমরা বার ডায়াগ্রাম ইউজ করি। এই জিনিসটা মাথায় রাখবে সব সময়। বার ডায়াগ্রাম ইজ ইউজড টু রিপ্রেজেন্ট কোয়ালিটেটিভ ডেটা, যেখানে একটা কোয়ালিটি আছে আর কোয়ালিটির রেসপেক্টে ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? টু রিপ্রেজেন্ট কোয়ালিটেটিভ ডেটা। তাহলে বার ডায়াগ্রাম আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের কাছে একটা ডেটা থাকবে, তার কোয়ালিটি থাকবে আর কোয়ালিটির রেসপেক্টে কিছু ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে এ বি সি ডি কি? এগুলো হচ্ছে রেজাল্ট। কিছু ছেলে এ পেয়েছে, কিছু ছেলে বি পেয়েছে, কিছু ছেলে সি পেয়েছে, কিছু ছেলে ডি পেয়েছে। এবার আমরা ধরো ফ্রিকোয়েন্সিগুলো লিখছি। কতজন এ পেয়েছে? 10 জন। বি কতজন পেয়েছে? বি পেয়েছে 15 জন। সি কতজন পেয়েছে? সি সাপোজ পেয়েছে 5 জন, আর ডি পেয়েছে 10 জন। তারপরে কি বের করব? তারপরে বের করব হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বেরোবে? কারেন্ট ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 100, মানে 10 বাই টোটাল কত হচ্ছে? 20, 25, 40। 10 বাই 40 ইন্টু 100 কত হচ্ছে? 0 0 কেটে গেল, 2 দিয়ে 5কে কাটলাম, 2 দিয়ে 5, 25%। তারপরেরটা কত হবে? 15 বাই 40 ইন্টু 100। 15 বাই 40 ইন্টু 100 করলে কত হচ্ছে? 2.5 ইন্টু 15, মানে হচ্ছে ধরো 25, আর ওদিকে হচ্ছে 5 12 37.5%। তারপরেরটা হচ্ছে 5 বাই 40 ইন্টু 100, মানে 12.5%। আর লাস্টেরটা হচ্ছে 10 বাই 40 ইন্টু 100, মানে হচ্ছে আবার 25%। টোটাল কত হয়েছে দেখো? টোটাল ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? কত পার্সেন্ট হচ্ছে? টোটাল রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত পার্সেন্ট হচ্ছে বলো? কি এটা কি এত কঠিন কোয়েশ্চেন করে ফেললাম? রিলেটিভ ফ্রিকোয়েন্সি টোটাল কত হচ্ছে? 100%। কত পার্সেন্ট? 100%। 100%। সবসময় সেটাই হবে, এটা মাথায় রাখবে। এইবার আমরা যদি বার প্লটটা করতে চাই, বার ডায়াগ্রামটা দেখতে চাই, বার ডায়াগ্রামকে বার প্লটও বলে, তাহলে সবার আগে আমরা যেটা করব, আমরা একটা ওয়াই অ্যাক্সিস নেব, একটা এক্স অ্যাক্সিস নেব। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসে আমরা কি নেব? ওয়াই অ্যাক্সিসে আমরা রেজাল্টটা নেব। এই এক্স অ্যাক্সিসে আমরা রেজাল্টটা নেব, আর ওয়াই অ্যাক্সিসে আমরা নেব হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। অনেকে এগুলো খালি ফ্রিকোয়েন্সি দিয়েও করে দেয়, কিন্তু সেটা করো না, রিলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে করলে অনেক বেটার আইডিয়া পাবে। আচ্ছা,
প্রথমে রেজাল্টে আমরা এ ক্যাটাগরিটা দেখব, অর্থাৎ এ কতজন পেয়েছে। তো এ কত পার্সেন্ট পাচ্ছে, এ পেয়েছে হচ্ছে কত পার্সেন্ট দেখে নাও, এ পেয়েছে 25%, মানে 25% স্টুডেন্ট এ পেয়েছে, রেজাল্টে এ পেয়েছে। 37% স্টুডেন্ট রেজাল্টে বি পেয়েছে, 12% স্টুডেন্ট রেজাল্টে সি পেয়েছে, আর 25% স্টুডেন্ট রেজাল্টে ডি পেয়েছে। 25, 37, 12 আর 25। তাহলে এর জন্য একটা বার ক্রিয়েট করো। কত এটা, 25%। তারপরে বি এর জন্য আর একটা বার ক্রিয়েট করো। বি কতজন পেয়েছে, 37% স্টুডেন্ট বি পেয়েছে। তাহলে এই জায়গাটা কত হবে, 37%। সি কতজন পেয়েছে, সি পেয়েছে দেখে নাও 12%, মানে এরকম জায়গায়। তাহলে এটা হচ্ছে 12.5%, মানে এরকম জায়গায় 12.5%। আর ডি কতজন পেয়েছে, ডি আবার পেয়েছে 25%, মানে ঠিক আছে। তাহলে আমরা এই চারটে বার থেকে এবার ক্লিয়ার আইডিয়া পাচ্ছি যে কতটা ডিফারেন্স আছে, কতটা মানে যারা এ পেয়েছে আর যারা বি পেয়েছে, সি পেয়েছে, ডি পেয়েছে, তাদের মধ্যে কতটা ডিফারেন্স আছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যে হ্যাঁ, এটার দিকে তাকালে যে কেউ বলে দিতে পারবে যে হ্যাঁ ওই ক্লাসে বি পেয়েছে সব থেকে বেশি স্টুডেন্ট, সব থেকে বেশি স্টুডেন্ট কী পেয়েছে, বি। আর এ আর ডি অর্থাৎ সব থেকে ভালো রেজাল্ট এ যারা পেয়েছে আর সব থেকে খারাপ রেজাল্ট অর্থাৎ ফেল করেছে যারা, তারা প্রায় সমান সংখ্যায় আছে ক্লাসটাতে, তারা প্রায় সমান সংখ্যায় আছে। তো এটা আমরা কিন্তু এই বার ডায়াগ্রাম বা বার প্লটটার দিকে তাকালেই বলে দিতে পারবো। ঠিক আছে, তো এই কারণেই রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা হয়। এটা যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের না করে যদি খালি ফ্রিকোয়েন্সি দিয়ে বার প্লটটা করতে, শুধুমাত্র বার প্লটের দিকে তাকিয়েই কিন্তু বলে দিতে পারতে না ডিফারেন্সটা কত, অত ভালোভাবে বোঝা যেত না। ঠিক আছে, খালি ফ্রিকোয়েন্সি দিয়ে করলে কিন্তু কোনোদিনই এত ভালো রেজাল্ট বোঝা যায় না। নেক্সট হচ্ছে হিস্টোগ্রাম, আর দুটো জিনিস আজকে বাকি আছে, হিস্টোগ্রামটা করাবো, ফ্রিকোয়েন্সি পলিগন আর পাই চার্ট, এটা করালেই শেষ। আচ্ছা, হিস্টোগ্রাম আমরা কী জন্য ইউজ করি, হিস্টোগ্রামে কিন্তু আমাদের কাছে কোনো কোয়ালিটেটিভ ডেটা থাকে না। হিস্টোগ্রামের জন্য উই হ্যাভ কোয়ান্টিটেটিভ ডেটা, ফর কোয়ান্টিটেটিভ ডেটা। আমরা হিস্টোগ্রাম কিসের জন্য ইউজ করি, ফর কোয়ান্টিটেটিভ ডেটা। এইবার কীরকম ডেটা থাকবে হিস্টোগ্রামে আমাদের কাছে, হিস্টোগ্রামে আমাদের কাছে উই হ্যাভ ক্লাস, উই হ্যাভ আ ফ্রিকোয়েন্সি ফর দ্যাট ক্লাস। তাহলে যে দুটো জিনিস হিস্টোগ্রাম করার জন্য আমাদের লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লাস লাগবে আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি লাগবে ক্লাসের জন্য। ধরো স্টুডেন্টদের মার্কস, এবার আমরা স্টুডেন্টরা কোন ক্যাটাগরি পেয়েছে, এ পেয়েছে না বি পেয়েছে না সি পেয়েছে সেটা নিয়ে দেখতে চাইছি না। আমি যদি মার্কস নিয়ে দেখতে চাই যে কত কত মার্কস পেয়েছে তারা, তখন কিন্তু আর আমি ওখানে বার ডায়াগ্রাম করতে পারবো না, তখন আমাকে কিন্তু চলে আসতে হবে হিস্টোগ্রামে। কারণ সেটা কোয়ালিটেটিভ ডেটা হয়ে যাবে না, তখন সেটা কোয়ান্টিটেটিভ ডেটা হয়ে যাবে। যখন আমি দেখতে চাইছিলাম ওরা এ পেয়েছে না বি পেয়েছে না সি পেয়েছে না ডি পেয়েছে, তখন ওটা কোয়ান্টিটেটিভ ডেটা ছিল। আর এখন আমরা দেখতে চাইছি ওদের মার্কসটা কীভাবে ভ্যারি করছে, তখন এটা কিন্তু হয়ে গেল কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা। তো প্রথম মার্কসের অপশান হচ্ছে যে 10 থেকে 20-এর মধ্যে কতজন পেয়েছে, সাপোজ 20 থেকে 30-এর মধ্যে কতজন পেয়েছে, 30 থেকে 40-এর মধ্যে কতজন পেয়েছে, 40 থেকে 50-এর মধ্যে কতজন পেয়েছে, আর 50 থেকে 60-এর মধ্যে কতজন পেয়েছে, 60 থেকে 70-এর মধ্যে কতজন পেয়েছে, 70 থেকে 80-এর মধ্যে কতজন পেয়েছে, আর 80 থেকে 90, 90 থেকে 100। এবার কতজন পেয়েছে নাম্বার অফ স্টুডেন্টস, বা যেটাকে আমরা ফ্রিকোয়েন্সিও বলতে পারি, নাম্বার অফ স্টুডেন্টস।
10 থেকে 20-র মধ্যে কতজন স্টুডেন্ট পেয়েছে? 10 থেকে 20-র মধ্যে পেয়েছে হচ্ছে সাপোজ 3 জন। 20 থেকে 30-এর মধ্যে 5 জন। 30 থেকে 40-এর মধ্যে 6 জন। 40 থেকে 50-এর মধ্যে 7। 50 থেকে 60-এর মধ্যে 12। 60 থেকে 70-এর মধ্যে 18। 70 থেকে 80-র মধ্যে 15। 80 থেকে 90-এর মধ্যে 3 জন। 90 থেকে 100-এর মধ্যে 1 জন। তাহলে নাম্বার অফ স্টুডেন্টটা কি? এটাই তো আমার ফ্রিকোয়েন্সি। এবার রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারবে? এটা থেকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারবে, হ্যাঁ কি না? একটু তাড়াতাড়ি বলো, এটা থেকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারবে? তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো ধরো এরকম। হ্যাঁ, তাহলে এবার ধরো রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো এরকম বেরিয়েছে: 3%, 5%, 2%, 6%, 4%, 20%, 30%, 50, 60, 65, 67, 70, 20%, 10%। আমি এগুলো কিন্তু আন্দাজে লিখলাম, ঠিক আছে, বোঝানোর জন্য। ক্যালকুলেট করলে অন্য আসবে। এবার আমাদের কাজ কি হবে? এক্স অ্যাক্সিসে আমরা কি নেব? এক্স অ্যাক্সিসে আমরা নেব হচ্ছে এক্স অ্যাক্সিসে আমরা নেব মার্কস, আর ওয়াই অ্যাক্সিসে আমরা কি নেব? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো প্রথমে কি আছে? প্রথমে মার্কসটা হচ্ছে 10 থেকে 20। তো আমরা এই জায়গাটা একটু কেটে দেবো, 10 থেকে 20। তারপরে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 90, আর লাস্টে 100। ঠিক আছে? এইবার 10 থেকে 20-র মধ্যে দেখো কত পার্সেন্ট ছিল? 3%। তাহলে 3%-এর একটা মানিয়ে নাও। তারপরে 20 থেকে 30-এর মধ্যে কতজন ছিল? 5%। তাহলে এরকম 5%-এর একটা বানিয়ে নাও। তারপরে 30 থেকে 40-এর মধ্যে কতজন ছিল? সাপোজ হচ্ছে 8%। তাহলে 8%-এর একটা বানিয়ে নাও। তারপরেরটা হয়তো 10%, তাহলে 10%-এর একটা বানিয়ে নাও। 20% হলে 20%-এর বানিয়ে নাও। এইভাবে রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বসাতে হবে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা একে অপরের সাথে লেগে আছে। দেখো প্রত্যেকটা কিন্তু বার কিন্তু একে অপরের সাথে লেগে আছে। হিস্টোগ্রামটা দেখতে কিন্তু একটুখানি আলাদা হচ্ছে আমাদের যে বার ডায়াগ্রাম তার থেকে। বার ডায়াগ্রাম কিন্তু একে অপরের সাথে লেগে ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। হিস্টোগ্রাম কিন্তু একে অপরের সাথে লেগে আছে। আর কি ডিফারেন্স আছে হিস্টোগ্রাম আর বার ডায়াগ্রামে? হিস্টোগ্রামে কিন্তু কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে আমরা কাজ করছি। অর্থাৎ আমার কাছে যে ডেটাটা আছে তার কোনো র্যাঙ্ক বা কোয়ালিটি জানা নেই। 10 থেকে 20, 20 থেকে 30 এরকম আমার কাছে কিছু কোয়ান্টিটি আছে। তো কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে আমরা কাজ করছি। আর যখন আমরা বার ডায়াগ্রাম করলাম তখন কিন্তু আমাদের কাছে কোয়ালিটি ছিল, যে এ কতজন পেয়েছে, বি কতজন পেয়েছে। তো এগুলো একটা কোয়ালিটি। তখন আমার কাছে কোনো কোয়ান্টিটি ছিল না, কোয়ালিটেটিভ ডেটা ছিল। ঠিক আছে? তো আমরা যখন হিস্টোগ্রাম করি তখন আমাদের কাছে কোয়ান্টিটেটিভ ডেটা থাকে, আর যখন বার ডায়াগ্রাম করি তখন আমাদের কাছে কোয়ান্টিটেটিভ ডেটা থাকে, কোয়ালিটেটিভ ডেটা থাকে। এটা মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে? আমি লিখেও দিয়েছি কোনটার জন্য কি করতে হবে। ফ্রিকোয়েন্সি, পলিগন আর পাই চার্ট, এই দুটো টপিকই আজকে বাকি আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এই যে গ্রুপগুলো, আমাকে বলো তো এই গ্রুপগুলো কন্টিনিউয়াস নাকি এই যে গ্রুপগুলো আমরা এখানে বানিয়েছি, এই যে গ্রুপগুলো বানিয়েছি 10 থেকে 20, 20 থেকে 30, এগুলো কন্টিনিউয়াস গ্রুপ নাকি ডিসকন্টিনিউয়াস গ্রুপ? কেন কন্টিনিউয়াস বলছো এগুলোকে? এটা মাথায় রাখবে যে ফর ক্রিয়েটিং হিস্টোগ্রাম
গ্রুপ শুড বি কন্টিনিউয়াস, মানে গ্রুপটাকে কি থাকতে হবে, গ্রুপটাকে কন্টিনিউয়াস থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আর যদি কন্টিনিউয়াস গ্রুপ না থাকে তাহলে আমরা কন্টিনিউয়াস গ্রুপে ওটাকে কনভার্ট করে নেব। কী করে কন্টিনিউয়াস গ্রুপে কনভার্ট করতে হয়, লোয়ার লিমিটের সাথে 0.5 অ্যাড করতে হয়, আপার লিমিটের সাথে 0.5 অ্যাড, হ্যাঁ লোয়ার লিমিটের থেকে 0.5 সাবস্ট্রাক্ট করতে হয়, আর আপার লিমিটের থেকে 0.5 অ্যাড করতে হয়। ঠিক আছে, যেমন ধরো ডিসকন্টিনিউয়াস গ্রুপ আছে যে 10 থেকে 19, আবার 20 থেকে 29, তাহলে কী করবে, লোয়ার লিমিটের থেকে 0.5 সাবস্ট্রাক্ট করবে, আপার লিমিটের থেকে 0.5 অ্যাড করবে, কি হয়ে যাবে 9.5 থেকে 19.5। পরেরটার জন্য আবার তাই করবে, লোয়ার লিমিট থেকে 0.5 সাবস্ট্রাক্ট, আপার লিমিট থেকে 0.5 অ্যাড, মানে 19.5 থেকে 29.5। দেখো এবার ডিসকন্টিনিউয়াস গ্রুপটা কিন্তু কন্টিনিউয়াস গ্রুপে কনভার্ট হয়ে গেল, রাইট। এখন কিন্তু প্রথমটা যেখানে শেষ হচ্ছে পরেরটা সেখানেই শুরু হচ্ছে, তো এইরকম কনভার্ট করে নিয়ে তারপরে করবে, তারপরে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবে, রাইট। বাকি সব সেম, এইভাবে কিন্তু হিস্টোগ্রামটা করতে হবে। ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে, ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রামের কনসেপ্টটা মোরলেস অনেকটাই সেম। ধরো 10 থেকে 20-র মধ্যে মার্কসটা নিয়েই আমি বলছি, আর ফ্রিকোয়েন্সি নিয়ে বলছি 10 থেকে 20-র মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে, আর 30 থেকে 40-এর মধ্যে, আমি 3টে পয়েন্ট দিয়েই দেখাচ্ছি। তো 10 থেকে 20-র মধ্যে পেয়েছে 3 জন, 20 থেকে 30-এর মধ্যে 5 জন, আর 30 থেকে 40-এর মধ্যে 7 জন, 40-এর বেশি কেউ পায়নি। বা ধরো 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে হচ্ছে 6 জন, 50-এই পরীক্ষা ছিল, 100 ছিল না, 50-এ ছিল। তো এই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এইবার ফ্রিকোয়েন্সি পলিগন করতে গেলে কী কী জিনিস লাগবে, ফ্রিকোয়েন্সি পলিগন করতে গেলে মিড পয়েন্ট লাগবে। কী কী ক্রাইটেরিয়া লাগবে, মিড পয়েন্ট, আর কি লাগবে, আর ফ্রিকোয়েন্সি লাগবে। মিড পয়েন্ট কত, 10 থেকে 20-র মিড পয়েন্ট কি 15, 20 থেকে 30-এর মিড পয়েন্ট 25, 30 থেকে 40-এর 35, 40 থেকে 50-এর 45। এইবার জাস্ট কিছুই না, 3 নম্বর স্টেপটা হচ্ছে ক্রিয়েট পেয়ার্স, পেয়ার ক্রিয়েট করো, মিড পয়েন্ট আর ফ্রিকোয়েন্সিগুলোর পেয়ার ক্রিয়েট করো। মিড পয়েন্ট আর ফ্রিকোয়েন্সির পেয়ার কী করে ক্রিয়েট হবে, মিড পয়েন্ট, প্রথম মিড পয়েন্ট হচ্ছে 15, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তাহলে লেখো 15,3। দ্বিতীয় কত, মিড পয়েন্ট 25, ফ্রিকোয়েন্সি 5, লেখো 35, 7, 45, 6। এবার কিছুই না, এক্স অ্যাক্সিসে মিড পয়েন্টগুলো নাও, আর ওয়াই অ্যাক্সিসে নাও হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি না করলেও হবে, বা যদি কেউ করতে চায় করতে পারে। পয়েন্টগুলো কী কী তাহলে, 15,3, 15,3 কোথায় হবে, এরকম একটা জায়গায় হবে, তারপর 25,5 এরকম হবে, 35,7 এরকম একটা জায়গায় হবে, 45,6 এরকম একটা জায়গায় হবে, রাইট। এবার এইগুলোকে কানেক্ট করে দাও, এই লাইন পয়েন্টগুলোকে কানেক্ট করে দাও, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, পাই চার্টটা থাক, আমি আমার ব্যাটারি এখন ডাই হয়ে যাবে আর একটু হলেই, তো পাই চার্টটা থাক, এই অবধি আজকেই থাক। বলো, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো।